হ্যালো, আসসালামু আলাইকুম। সবার এক্সাম কেমন হয়েছে? আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি। এই চ্যাপ্টারটা খুবই ভয়ঙ্কর একটা চ্যাপ্টার, বাট কনসেপ্টগুলো যদি করো তাহলে এই চ্যাপ্টারটা তোমার কাছে একসময় খুব সহজ মনে হবে। ওকে, তো আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখতেছি, এটা মনে রাখবা। এক, আমি যতটুকু পড়াবো আপাতত তাই, এর বাইরে চিন্তা করবো না। ওকে, কিছু কিছু শব্দ আসবে যে শব্দগুলো মনে হবে যে ভাইয়া ওই শব্দটা বুঝলাম না এবং ওই বাক্যটা বুঝলাম না। আমি যতটুকু পড়াবো ওই টপিকের ভেতরে কোনো ইস্যু হলে অবশ্যই কথা বলবো, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে, চ্যাপ্টারটা যখন শেষ হবে, এই চ্যাপ্টার যখন শেষ হবে তুমি জানবা 80%, কিন্তু 80%-এর জন্য তখন ওই যে ছোট ছোট যে জিনিসগুলা 100%-এ কাভার হবে। এই চ্যাপ্টারে কিন্তু এটা একটা কৌশল। তুমি যদি এখন এইটা টার্গেট করো তুমি মারা যাবা, এবং 2 মাস লাগবে এই চ্যাপ্টারটা পড়াইতে। তাহলে এখন আমাদের টার্গেট হলো এইটা, ঠিক আছে? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সো আমরা চলে আসি ফার্স্ট, আমরা শুরু করব কোষ ঝিল্লি দিয়ে। বলো তোমরা কলেজে পড়ছো কিনা এটা, কোষ ঝিল্লি বা ফ্লুইড মোজাইক মডেল পড়ছো? কলেজে যাই না ভাইয়া, কলেজে পড়েছি জি। মাহিন যাওয়ার বলতেছেন ভাই রেজাল্ট দেন। তুমি ক্লাসের মধ্যে এসে কি কথা বলতে এটাও এখনো শেখো নাই, শিখতে হবে। এই ধরনের ইস্যু নিয়ে কোনো কথাই বলা যাবে না। আমি জিজ্ঞেস করবো, আমাদের ইন্টারাকশন হবে টপিকের ভেতরে, নট বাইরের ইস্যু। প্রথমেই চলে আসি প্লাজমা মেমব্রেন কি, এগুলা সিকিউতে আসে। হ্যাঁ, প্লাজমা মেমব্রেন কি? তো সবার আগে আমরা চলে আসি হোয়াট ইজ প্লাজমা। প্লাজমা মানে একটা হলো শেপ। ওকে, প্লাজমা শব্দের অর্থ একটা হচ্ছে শেপ, এটা আকৃতি ধরা যাক, এবং এই আকৃতিটা হবে পূর্ণাঙ্গ আকৃতি। তাহলে প্লাজমা শব্দের অর্থ হচ্ছে একটা শেপ, একটা আকৃতি বা একটা পূর্ণাঙ্গ আকৃতি। এখন ব্যাপার হইতেছে যে এই শব্দটা দিয়ে তুমি এত বুঝতে পারবে না, তখন তোমাকে এইটা না পড়ে বলতে হবে একটা ব্যবস্থা। কি ব্যবস্থা? পূর্ণাঙ্গ ব্যবস্থা। দেখো, প্লাজমা শব্দের অর্থ শেপ বা আকৃতি, এটা পূর্ণাঙ্গ আকৃতি। আচ্ছা আমার কথা চিন্তা করো তো, আমার যদি দুটো পা না থাকে আমি কি হাঁটাচলা করতে পারবো? আজকে আমাদের ক্লাসে মুহিব ভাইয়ের বদলে সুফি ভাই আছেন, রাইট? আমার যদি একটা পা না থাকে আমি কিন্তু হাঁটতে পারবো না, রাইট? তাইলে আমার একটা পা লাগবেই। আমার একটা মাথা যদি না থাকে আমি চিন্তা করতে পারবো না, আমার একটা মাথা লাগবেই। আমার দুটো লাংস লাগবে। তো সব কিছু মিলে আমার একটা শেপ আছে, একটা পূর্ণাঙ্গ শেপ আছে, রাইট? তাহলে পূর্ণাঙ্গ শেপ বলতে বোঝায় যে জিনিসে কোনো কমতি নাই। তাহলে বলো হোয়াট ইজ প্লাজমা। প্লাজমা বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যেখানে কোনো কমতি নাই, সব কিছুই আছে, রাইট? যেমন প্লাজমা থেকে আমরা ধীরে ধীরে সাইটোপ্লাজমে আসি। কিসে আসি? সাইটোপ্লাজম। এই যে এখানে দেখো, দেখো ভালো করে দেখো, প্লাজম বলতে প্রথমে পানি বোঝাচ্ছে, দিলাম পানি। তারপর বিভিন্ন আয়ন বোঝাচ্ছে, দিলাম আয়ন। ওকে, তারপর কি বোঝাচ্ছে? এখানে পানি এবং আয়নের ঘনত্বগুলো ঠিকঠাক আছে। কি ঠিক আছে? ঘনত্ব। ওকে, একটা, যেহেতু আমরা বলছি পূর্ণাঙ্গ, ঠিকঠাক, কোনো ঘাটতি নাই, ঘনত্ব ঠিকঠাক আছে, পিএইচ ঠিকঠাক আছে, এখানকার তাপমাত্রা ঠিকঠাক আছে, এভরিথিং ঠিকঠাক আছে। এরপর তুমি যখন এখানে একটা মেমব্রেন দিবা তখন এটা প্লাজমা থেকে সাইটোপ্লাজমে পরিণত হবে।
আবার বলো, আবার বলো। যতক্ষণ আমরা প্লাজমাতে ছিলাম, এই মেমব্রেনটা বাদে ভেতরের পরিবেশটাতে ছিলাম, যেটা পূর্ণাঙ্গ পরিবেশ, পূর্ণাঙ্গ আকৃতি, পূর্ণাঙ্গ ব্যবস্থা, পূর্ণাঙ্গ শেপ। জাস্ট মেমব্রেনটা দেওয়ার সাথে সাথে আমরা প্লাজমাটাকে বললাম সাইটোপ্লাজম। তোমরা কি বুঝতে পারছো যে প্লাজম বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? সব কিছু আছে যেখানে, সব কিছু ঠিকঠাক আছে, পিএইচ ঠিক আছে, টেম্পারেচার ঠিক আছে, মানে যা লাগবে সব অপটিমাম অবস্থায় আছে। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত? এখন আমরা চলে আসি প্লাজমা মেমব্রেন। তাহলে বলো তো, হোয়াট ইজ প্লাজমা মেমব্রেন? এই যে এইটার নাম যদি প্লাজমা হয় বা প্লাজম হয়, এই যে বাইরে যেটা আছে এটা কি মেমব্রেন না তখন? রাইট? তাহলে আমরা এখন দেখি প্লাজমা মেমব্রেন কি। প্লাজমা মেমব্রেন, এই প্লাজমাতে হচ্ছে সাইটোপ্লাজম। কি? সাইটোপ্লাজম। এই মেমব্রেন মানে হচ্ছে পাতলা পর্দা। মেমব্রেন শব্দের অর্থ কি? পাতলা পর্দা। দেয়াল কি পাতলা হয়? দেয়াল কিন্তু কোনো পাতলা হয় না, পর্দা হয় পাতলা। সো প্লাজমা বলতে সাইটোপ্লাজম বোঝাচ্ছে, মেমব্রেন বলতে বোঝাচ্ছে পাতলা পর্দা। তাহলে হোয়াট ইজ প্লাজমা মেমব্রেন? খুব সহজ কথা, সাইটোপ্লাজমের চারপাশে যে মেমব্রেন থাকে, সাইটোপ্লাজমের চারপাশে যে পাতলা পর্দা থাকে। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? বলো। সাবাস, এই পর্যন্ত বুঝছো। এরপরের প্রশ্নটা হলো এইটা, এই প্লাজমা মেমব্রেনকে কেন বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য ঝিল্লি বলে? ওকে, বৈষম্য ভেদ্য বা অর্ধভেদ্য ঝিল্লি বলে। তাহলে আমি তোমাদের আরেকটা স্লাইড ক্রিয়েট করি এখানে। কেউ কি বলতে পারবা বৈষম্য ভেদ্য মানে কি? বৈষম্য মানে হচ্ছে এক একজনের প্রতি এক এক আচরণ। ভেদ্য মানে হচ্ছে ভেদ করা, রাইট? তাইলে দেখো, বৈষম্য ভেদ্য বলতে বোঝাচ্ছে, ধরা যাক এটা একটা প্লাজমা মেমব্রেন। এটার নাম কি? দিস ইজ প্লাজমা মেমব্রেন। ধরা যাক এই পাশ দিয়ে, ধরা যাক এই পাশ দিয়ে কি আসতেছে? সোডিয়াম আসতেছে। ওকে, এই পাশ দিয়ে অক্সিজেন আসতেছে। ধরা যাক এই পাশ দিয়ে, সরি কার্বন ডাইঅক্সাইড, ধরা যাক এটা কার্বন ডাইঅক্সাইড। ওকে, না 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 না, একটু একটু আমি এটা রিপিট করি। সুই ভাই দেখেন, প্লাজমা মেমব্রেনকে বৈষম্য ভেদ্য বলার কারণ হচ্ছে এই পাশ দিয়ে কোষের ভেতরে অক্সিজেন প্রবেশ করতে পারে, এই পাশ দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হইতে পারে। ঠিক আছে, গ্যাসকে সে যেতে দিচ্ছে, আসতে দিচ্ছে। বাট আপনি যখন যাবেন যে ভেতরে আমার পটাশিয়াম দরকার, কিন্তু সে পটাশিয়ামকে যেতে দিবে না। কারে দিতে দিল না? পটাশিয়ামকে। সোডিয়াম বাইরে যাইতে চাইবে, কিন্তু সোডিয়াম যাইতে গিয়ে দেখে ফিরে আসতে হইতেছে। তো তোমরা আমাকে বলো তো, কাউকে যেতে দিচ্ছে, আসতে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না, আসতে দিচ্ছে না, তার মানে কি ভেদ করার ব্যাপারটাতে, মানে যাওয়া আসার ব্যাপারটাতে কি সে বৈষম্য করতেছে না? বলো, বুঝছো এবার? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বুঝছো কি না? কারা কারা এটা জানতা না? বলো, অনেস্টলি কনফেস করো, জানতাম না এই জিনিসটা। 2 নম্বর প্রশ্ন সুবি ভাই। প্রশ্ন এরপর হচ্ছে বৈষম্য ভেদ্যর আর একটা নাম হচ্ছে সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য। সেমি পারমিয়েবল, আর একটা নাম হলো অর্ধ ভেদ্য। পরীক্ষায় আসতে পারে কোষ ঝিল্লিকে কেন অর্ধভেদ্য ঝিল্লি বলে বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলে। একই কথা। দেখো, সেমি মানে হচ্ছে হাফ, পারমিয়েবল মানে হচ্ছে অ্যাবল, পারমিশন আছে তার যাতায়াতের। ঠিক আছে, পারমিয়েবল বলতে ভেদ্য বোঝাচ্ছে যে তুমি যাতায়াত করতে পারবা। সো সেমি পারমিয়েবল মানেই কিন্তু বাংলায় অর্ধভেদ্য, হাফ ভেদ্য বা অর্ধভেদ্য। ঠিক আছে মুহিব, সুই ভাই? ওকে, তাহলে প্রশ্ন হলো সেমি পারমিয়েবল কেন বলতেছে? এর কারণ হচ্ছে সিম্পল,
অর্ধেক জিনিসকে যেতে দিচ্ছে, অর্ধেককে সে ভেতরে যেতে এবং আসতে দেয়, অর্ধেককে যেতে আসতে দেয় না। এই তো, কাউকে যেতে দিচ্ছে, কাউকে যেতে আসতে দিচ্ছে না, দ্যাট মিনস বৈষম্য করতেছে, বৈষম্য বেদ্য। সেম কথাটা আমরা এইভাবে বলতে পারি, কিছু পদার্থকে বা অর্ধেককে যেতে আসতে দিচ্ছে, অর্ধেককে যেতে আসতে দিচ্ছে না, এই জন্য এটার নাম অর্ধবেদ্য। একই কথা, রাইট? পুরো ব্যাপারটা সেম। এখন প্রশ্ন হলো তোমাদের জন্য, বলো তো কেন এদেরকে যেতে দিচ্ছে, এদের জন্য কেন ভেদ্য, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের জন্য কেন ভেদ্য? সবাই বলো। ওরা যুদ্ধ শুরুর আগে, আসো যুদ্ধে, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, আসছে? জানি না, আগে আত্মসমর্পণ করে ফেলতেছে, নো আইডিয়া, ওটা ট্রাইও করবে না। ওকে, ভেরি গুড, আমি আছি তো। একটু খেয়াল করো, এই সেল মেমব্রেনটা হচ্ছে নন পোলার। সেল মেমব্রেন কি? এইটা হচ্ছে কিন্তু নন পোলার, একটু ভালো করে দেখো, নন পোলার। তাহলে পোলার জিনিস, এই যে দেখো পোলার, পোলার জিনিস এটাতে যাতায়াত করতে পারবে না, পোলার যাবে পোলারের সাথে। তাহলে আনসার কি বলতো, কেন পোলার অণুকে যেতে আসতে দেয় না? খুবই সিম্পল আনসার, সেল মেমব্রেন হচ্ছে নন পোলার, এই জন্য পোলারগুলোকে সে যাতায়াত করতে দিবে না। তার মানে পোলারগুলা নন পোলারে দ্রবণীয় নয়, পোলারগুলা নন পোলারে কি নয়? দ্রবণীয় নয়। তাহলে এবার বলো তো এদের ক্ষেত্রে কি হয়েছে? এরাও অপোলার, এরা হচ্ছে অপোলার, তাহলে অপোলার অপোলারও দ্রবণীয়, রাইট? তাহলে আমরা লিখতে পারি এরা অপোলার। আমি বাংলা ইংলিশ লিখতেছি, তোমরা আশা করছি কোনো ইস্যু ফেস করবে না। এরা অপোলার, সেল মেমব্রেন এ দ্রবণীয়, এই জন্য যাতায়াত করতে পারে। কি বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো কি না? লাইক তোমার ভাইয়ের সাথে রাস্তা দেখা হয়েছে এবং তোমার শত্রুর সাথে দেখা হয়েছে, ভাই ভাই মানে আপন আপন, তার সাথে আমার সম্পর্ক হবে, কাছাকাছি আসবো, দেন আমাকে যাইতে দিবে, অ্যাক্সেস দিবে। কিন্তু শত্রু অ্যাক্সেস দিবে না, কারণ সে একরকম আমি একরকম, সে নন পোলার আমি পোলার, যাইতে দিবে না। ঠিক আছে? তো আবার দেখো, সেল মেমব্রেন নন পোলার বা অ্যাপোলার, তাহলে পোলার অণুগুলো এটাতে যাতায়াত করতে পারবে না। সেল মেমব্রেন তো নন পোলার, নন পোলারগুলো যাতায়াত করবে। তাহলে আমরা লিখবো যে এরা নন পোলারগুলো এই মেমব্রেনে দ্রবণীয়, যে কারণে তারা যাতায়াত করতে পারে। শেষ। তাহলে আমরা 2 নম্বরটা বুঝেছি। এবার আমরা 3 নম্বরটাতে চলে আসবো। 2টা বছর পড়াশোনা করবা, কিন্তু কোনোদিন এই প্রশ্ন শুনবাও না, জানবাও না, আনসারও জানবা না। তোমরা আমাকে বলো তো এবার, প্লাজমা মেমব্রেন কেন লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত? বলো, প্রশ্নের উত্তর দাও। বললেই হবে না যে জানি না, ভুল করতে হবে, যা তা বকতে হবে, বাট ট্রাই করতে হবে। বলো, কেন প্লাজমা মেমব্রেনের লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, কেন অন্য কিছু দিয়ে তৈরি না, কেন এগুলো ইম্পর্টেন্ট? কনসেপ্ট গ্রো যদি না করো, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, একাডেমিকে আসবে, অ্যাডমিশনে আসবে, সবচেয়ে বেশি কষ্ট করাবে, আর সেই চ্যাপ্টারে আমরা সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করব। ফেসবুকবাসীদের কি অবস্থা দেখি, ফেসবুকবাসীরা আছে 160 জনের মতো, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন এরা নাই। আমি খুব অবাক হয়ে গেছি সুবি ভাই, তোমরা যারা অনলাইনে আছো শোনো, কারা এই কাজটা করছো শোনো। কমেন্টের মধ্যে বলছে কি যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, সকালবেলা, আজকে আমি পরীক্ষা দিতে পারবো না। তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, কারণ তোমার দেখাই আমি বুঝছি। তুমি যদি কখনো ভাবো রাজীব ভাই আপনি তো টিচার মানুষ, আপনি তো ডাক্তার মানুষ, আপনি তো আপনার স্টুডেন্টরা কারা কি করবে ভবিষ্যতে, আপনি তো কিছু না হলে কিছু আন্দাজ করতে পারবেন। কনফার্ম বলছি না,
কিছু আন্দাজ করতে পারবেন, তাহলে আমার ব্যাপারে আন্দাজ করেন তো, আমি সরাসরি বলবো তোমার তোমার খবর আছে সামনে, তোমার খবর আছে সামনে। আমাদের সময় কিছুই ছিল না। আমাদের সময় সুবি ভাই রাস্তাঘাট অনেক দূর যাইতে হইতো, বুঝছেন, অনেক দূর যাইতে হতো, 10 কিলোমিটার গিয়ে, আমার বাড়ি থেকে তো 17 কিলোমিটার দূরে আমার কলেজ। রাস্তায় বাস ছিল না, রাস্তায় টেম্পু ছিল না, সিএনজি ছিল না, পুরো রাস্তা হেঁটে যাইতে হতো। রাস্তার মধ্যে কোনো পিচ ছিল না, কাদাও ছিল না, রাস্তাই ছিল না আসলে। প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত নিয়ে চলে যাইতে হতো, ছাতাও ছিল না, বইও ছিল না আমাদের সময়, কলেজও ছিল না, কলেজের টিচারও ছিল না, তারপর আমরা পড়ালেখা করে আসছি। আমি আজকে এক্সামটা সহজ নিয়েছি একটা কারণে, আজকের এক্সামটা কিন্তু সহজ হয়েছে লাস্ট এক্সামের থেকে। কেন জানো? আমি চাই তুমি প্রশ্নটা যেন পারো, কনফিডেন্স যেন গ্রো হয়। আমি তোমার কোশ্চেন করবো, তোমার টিচারও আনসার করতে পারবে না, কিন্তু এটা করলে তুমি পড়বা বিপদে। যে কারণে আজকের কোশ্চেনটা সহজ করছি, কিন্তু সামনে আমি তোমাদের ছাড়বো না, খবর আছে কিন্তু তোমাদের। পরীক্ষার কোশ্চেনে আমি কিন্তু খুব হিংস্র, এজন্যই কারণ আমার স্টুডেন্টরা পরীক্ষার হলে বোর্ড পরীক্ষা দিতে গিয়ে, অ্যাডমিশন দিতে গিয়ে যেন বোঝে আচ্ছা এত সহজ প্রশ্ন হয়। এই তো কোশ্চেন ছিল সুই ভাই, এটা প্লাজমা মেমব্রেন কেন লিপোপ্রোটিন নির্মিত, এটা আমি চাইলেও স্কিপ করে যাইতে পারতাম, তারপরও আমি এটি দিছি। এর কারণ হলো তাদের একটু চোখ ফোটানোর জন্য। কেন প্লাজমা মেমব্রেন মানে হলো প্লাজমার চারপাশের পর্দা, কেন, কি দ্বারা তৈরি, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি। তাহলে সবার আগে আমরা চলে আসি লিপিডে, সবার আগে কিসে আসি আমরা, লিপিডে। লিপিড থাকার কারণ হলো প্রথম এরা হচ্ছে অপোলার, 2 নম্বর কারণ হচ্ছে জলীয় মাধ্যমে এরা, জলীয় বা জলে, জলীয় মাধ্যমে এরা কি হয়, এগ্রিগেট হয়। এগ্রিগেটের বাংলা কিছু ভাই, একসাথে হওয়া, একত্রিত হয়, আর দিয়ে দিলাম একটা ভাষা, একত্রিত হয়ে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন কি তৈরি করে, পর্দা বা দেয়াল তৈরি করে। আমি ব্যাখ্যা করছি কিন্তু, দেয়াল তৈরি করে। ওকে, লিপিড 1 নম্বর হচ্ছে অপোলার, জলীয় মাধ্যমে একত্রিত অবিচ্ছিন্ন পর্দা বা দেয়াল তৈরি করে। আর 3 নম্বর হচ্ছে এরা বৈষম্য ভেদ্য, বা আরেকটা নাম কি ছিল সুই ভাই, অর্ধভেদ্য। তাহলে আমি এখন একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো তো, এটা একটা সেল, জাস্ট একটা সেলের ভেতরে আমরা আরেকটা সেল, মানে সেল মেমব্রেনের ভেতরে আরেকটা সেল মেমব্রেন তৈরি করবো, ঠিক আছে? দেখেন, এই একটা ফসফোলিপিড, লিপিড, এই একটা লিপিড, এই একটা লিপিড, এই একটা লিপিড, এই একটা লিপিড। ধরো যে এখানে একটা এরকম করে আছে, এখানে একটা এরকম করে আছে, এখানে একটা এরকম করে আছে। এখন আপনি আমাকে বলেন, এর ভেতরে কি পানি আছে না? এগুলো কি পানি কিনা? পানি কিনা? এটা কি অ্যাপোলার না? ওকে, অ্যাপোলার যে সরাসরি তা কিন্তু না। এই যে একটু দেখো তোমরা, এই প্রান্তটাতে একটু চার্জ আছে, হেডগুলাতে চার্জ আছে, হেডগুলাতে কি আছে, চার্জ আছে, বাট এগুলো হচ্ছে চার্জবিহীন, এই লেজগুলা, হেডগুলাতে চার্জ আছে, লেজগুলাতে চার্জ নাই। তো তোমরা এবার আমাকে বলো তো, আচ্ছা চার্জ 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 ধরো, নেগেটিভলি চার্জড,
কি হলো? এবার তোমরা আমাকে বলো তো, পানি কিন্তু চার্জ, রাইট, পোলার। তাহলে তোমরা আমাকে বলো তো, পানিগুলো কোন প্রান্তটাকে আকর্ষণ করবে? বলো, পানিগুলো কোনটাকে আকর্ষণ করবে? এই মাথাটাকে বা হেডটাকে আকর্ষণ করবে, তাই না? তাহলে লেজগুলো কোথায়? লেজগুলোকে কি পানি বিকর্ষণ করবে কিনা? লেজগুলাকে কি করবে, বিকর্ষণ করবে কিনা? লেজগুলাকে যদি বিকর্ষণ করে, এই লেজগুলা কোথায় যাবে? আকাশে উড়ে যাবে? লুকাবে না? লুকিয়ে যাবে। এখন ঘটনা হইতেছে কেমনে লুকাবে? আমি একবার নেপালে গেছি, তখন প্রচণ্ড শীতের সময়। তো একটা মন্দিরে গেছি, অনেক বানর। তো বানরগুলা প্রচণ্ড শীতের মধ্যে, তাদের তো কাপড় নাই, তারা কি করতেছে, তাদের যে জায়গায় বেশি বেশি শীত লাগতেছে ওই জায়গাগুলো 10-15টা বাদর এসে এরকম করে লুকায় আছে। পিঠটা ওকে, যে পিঠে কম শীত লাগে, তাহলে আমরা কি করবো, একজন আরেকজনের সাথে এভাবে লেগে থাকবো। তাহলে একদিককে তারা ঢেকে রাখতেছে, ঠিক আছে? আমার যেদিকে আমি ঢেকে রাখবো, ওই বানরও তার সেই দিকে ঢেকে রাখবে, রাইট? ওর পিঠ কি আমার বুকের সাথে লাগাই দিয়ে থাকবে? থাকবে না, সবাই সবার বুক সামনে এনে রাখবে। তাহলে আমাদের সবার বুকের এই অঞ্চলটা কিন্তু তখন শীত থেকে রক্ষা পাইলো, রাইট? তাহলে এবার দেখেন, দারুণ একটা ঘটনা ঘটে এখানে। কি দারুণ ঘটনা ঘটে, তোমরা সবাই একটু খেয়াল করো। যদি এখন যদি আমি, একটু খেয়াল করো সবাই, যদি আমি এইরকম করি এবং এই যে এইটার লেজটাকে এখানে ভেতরে ঢুকাই দিয়ে দিয়ে এরকম করি, তাহলে তোমরা আমাকে বলো তো, এই অঞ্চলটা আর এই অঞ্চলটা পানির সাথে আকর্ষণ হলো, নিজেদের লেজগুলাকে লুকিয়ে ফেললো না পানি থেকে? লুকিয়ে ফেললো কিনা? ফেলছে কিনা সুবি ভাই? লুকিয়ে ফেলছে। এরা তো পানি বিকর্ষী প্রান্ত, এরা পানি বিকর্ষী প্রান্ত, কিন্তু প্রশ্ন হলো এই দিকেও তো পানি আছে, এই দিকেও তো পানি আছে। তখন তারা কি করবে, যে একটা দিয়ে হবে না, আরেকটা কাজ করো, এই যে এরকম করো, করে আবার এরকম করো, আবার এরকম করো, আবার আরো একটা আসো পাশে, আসো, আবার আসো, আসো, আবার আসো, আসো, অ্যান্ড দেন আবার আসো, আসো। এবার বলো তো, এই যে মাঝখানে যে দুইজন আছে, তাদের পেট কি সিকিউর কিনা পানি থেকে? তাদের লেজটা পানি থেকে সিকিউর হইলো কিনা? কিন্তু এই দিকটা তো এখনো পানির সংস্পর্শে, এই দিকটা কিছুই ভাই, এখনো তো পানির সংস্পর্শে, স্টিল তারা পানির সংস্পর্শে। ওরা তো পানি বিকর্ষী, ঠিক কি না? তোমরা কি বুঝতে পারতেছো কিনা? এই মাথাটা পানি আকর্ষী, পানি পোলার, এরাও দেখো পোলার, পানিকে আকর্ষণ করতেছে, কিন্তু লেজগুলা তো পানিকে ভয় পায়। এই জন্য করতেছে কি, আসো তোমার লেজ আমার লেজ লুকিয়ে রাখি, তোমার লেজ আমার লেজ লুকিয়ে রাখি, তোমার লেজ আমার লেজ লুকিয়ে রাখি। কিন্তু সবার শেষে যে আছে, সবার শেষে যে আছে, তাদের লেজ স্টিল তো পানির সংস্পর্শে, রাইট সুই ভাই? তো এখন কি হবে দেখেন, দারুণ একটা ঘটনা ঘটে, সেটা হলো এরা ধীরে 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 ঘোরা শুরু করে। কি করে? এক জায়গায় দেখানো যাচ্ছে না, তারপরও আমি চেষ্টা করি। তোমরা একটু খেয়াল করো তো সবাই। একবার সেলের বাইরে চলে গেছি, বাট ইটস ওকে। এখন দেখো তো, কোনো লেজ কি পানির সংস্পর্শে আছে? চিন্তা করো তো। এগুলো পানি, এগুলো পানি, কারণ এই প্রান্তগুলো পানিকে আকর্ষণ করতেছে, এই প্রান্তগুলো পানিকে আকর্ষণ করতেছে, দুই পাশে পানি। লেজগুলা দেখো পরস্পরকে লুকিয়ে ফেলেছে। কোনো সুযোগ আছে লেজ পর্যন্ত এখন পানি যাওয়ার সুযোগ আছে? তাইলে তোমরা এবার আমাকে বলো তো, একটা থলি তৈরি হোক, দেয়াল তৈরির থেকে, দেয়াল তৈরির থেকে সহজ একটা থলি তৈরি হইলো না? একটা মেমব্রেন তৈরি হলো না চারপাশ জুড়ে? ভেতরে তুমি যদি এখন মাইটোকন্ড্রিয়া রাখো, সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণুগুলো রাখো, গোলজি বডি রাখো, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। ওদের কিন্তু আবার ওই প্রবলেমটা নাই যে পানির সাথে আমার আকর্ষণ বিকর্ষণ, শুধু লিপিডের সাথে আছে। লিপিড রাসায়নিক পদার্থ। একজন জিজ্ঞেস করছে লিপিডটা আসলে কি জিনিস, জাস্ট মনে রাখো লিপিড একটা রাসায়নিক পদার্থ, আমি তোমাকে দেখাবো ধীরে ধীরে।
পুরোটা সিলেক্ট করে উপরে কেমনে ওটা সুইভিং, এটা কি সিলেকশন টুল এরকম কিছু? অত উপরে ওঠানো সম্ভব না। উঠছে? ওঠে নাই? না। এই আমি এটা তোমাদের দিয়ে দিব, হ্যাঁ আমি তোমাদের এটা দিয়ে দিব, তখন তোমরা বুঝতে পারো। তোমরা শুধু বুঝছো যে এটা ধীরে 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 বৃত্ত হয়ে গেছে, ধীরে ধীরে থলি হয়ে গেছে। ওকে, ফার্স্ট মাউসের টুলটা এটাতে তুলতে বলতেছে। আমি এই যন্ত্রণার মধ্যে নাই, আমার হাতে যথেষ্ট সময় নেই সুবি ভাই। ঠিক এই জন্যই কিন্তু দেখেন আমরা এক এক করে দেখি লিপিডটা কেন একটা মেমব্রেন তৈরির জন্য লাগলো আপনার। কারণ লিপিডটা দিলে এরকম একটা মেমব্রেন তৈরি হতে পারতেছে, দেয়াল তৈরি হতে পারছে। তাহলে প্রথম কারণ কি দেখো, এ পোলার। এ পোলার শব্দের অর্থ হচ্ছে অপোলার, যে এটার একটা প্রান্ত অপোলার, তারা নিজেকে লুকায় রাখবে, লুকায় রাখতে 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 একটা মেমব্রেন তৈরি করে ফেলবে, একটা দেয়াল তৈরি করে ফেলবে। দুই নম্বরটা দেখো, জলীয় মাধ্যমে একত্রিত হয়ে, দেখো পানি এখানে আছে, এখানেও পানি আছে, পানি আছে বলেই কিন্তু তারা পানিকে ভয় পেয়ে এরকম হইলো, হইলো না? তাহলে জলীয় মাধ্যমে বা পানিতে তারা একত্রিত হইলো, হওয়ার পর দেখেন না অবিচ্ছিন্ন একটা লেয়ার তৈরি করলো না? এই এই যে লেয়ারটা, এটা তো সোজা হতো, লাভ হইতো, কোনো না কোনো দিকে কোনো কিছুই হইতো না, বরং ওরা যে বৃত্তের মতো হয়, গোলাকার হয়ে যায়, বরং সেটা বেটার, রাইট সুই ভাই? তাহলে এরা পানিতে থাকতে হবে এবং সেখানে তারা অবিচ্ছিন্ন একটা দেয়াল তৈরি করতেছে। তিন নাম্বারটা দেখেন, বৈষম্য ভেদ্য। শুধু তো দেয়াল তৈরি করলেই হবে না, কাউকে ঢুকতে দিতে হবে, কাউকে বের হতে দিতে হবে, আবার কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে বের হতে দেওয়া যাবে না। এই তিনটা কারণে কিন্তু লিপিড ব্যবহার করা হয়, বুঝছেন? এখন প্রশ্ন হলো প্রোটিন কেন ব্যবহার করা হলো? কি প্রোটিন কেন ব্যবহার করা হলো? প্রোটিন ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে, প্রোটিন এই যে অর্ধবেদ্য আছে না সুই ভাই, কাউকে ঢুকতে দিচ্ছে না, মনে আছে? এই জিনিসগুলোকে তাহলে কে ঢোকাবে? দরকার তো আছে কোষের ভেতরে, ইভেন কোষের ভেতরে কিছু তৈরি হতে পারে যেটা কোষের দরকার নাই, তাকে বের করে দিতে হবে না? সেই কাজটা কে করবে? প্রোটিন। যেহেতু এই মেমব্রেন কাউকে ঢুকতে দিচ্ছে, কাউকে দিচ্ছে না, তাহলে যাদেরকে ঢুকতে দিচ্ছে না, বের হতে দিচ্ছে না, তাদেরকেও তো মাঝে মাঝে ঢোকাইতে বের করতে হবে, রাইট? এবং তাদের জন্য প্রোটিন লাগবে। এই যে দেখেন, প্রোটিনের কাজ, প্রধান কাজ হচ্ছে পরিবহন। বুঝছেন সুই ভাই? আমি সহজ করে দেখাই। এটা একটা সেল মেমব্রেন, এই যে প্রোটিনটা এখানে আছে, এই যে দেখেন একটা পাইপের মতো। তার মানে যে জিনিসটা এই পাশে বের হতে পারবে না, ওই জিনিসটা এইটার ভেতরে ঢুকে এই পাশে বের হয়ে আসবে। যে জিনিসটা এই পাশে ঢুকতে পারবে না, যে জিনিসটা এই পাশে বের হইতে পারবে না, সে এই পাশে ঢুকে প্রোটিনের ভেতর দিয়ে বের হবে, ঠিক আছে? আর যে জিনিসটা এই পাশে ঢুকতে পারবে না, সে এই পাশে এসে এইটাতে ঢুকবে, ঢুকে এই যে এই পাশে চলে আসলো। তাহলে দেখো, বাইরে থেকে পটাশিয়াম ভেতরে আসলো, ভেতর থেকে দেখো সোডিয়াম, এই যে দেখো বাইরে চলে আসলো। মেমব্রেন তো অপোলার, তখন তো সোডিয়াম পটাশিয়াম যাতায়াত করতে দিচ্ছিল না, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনকেই শুধু দিছিল। এবার দেখছো প্রোটিন এই কাজটা করতেছে। এক, দুই নম্বর কাজ হইতে পারে, দুই নম্বর কাজ হতে পারে নিউরো ট্রান্সমিটার বা উদ্দীপনা। নিউরো ট্রান্সমিটার বা উদ্দীপনা গ্রহণ। এই যে দেখো, তুমি কি করছো, তুমি এই কোষটাকে খবর দিতে চাচ্ছ, এই কোষটাকে খবর দিতে চাচ্ছ যে কিছু একটা করো, কিন্তু এই কোষটার জন্য কি তুমি চিঠি লিখতে পারবা? বরাবর পায়ের কোষ, যে কোষটি পায়ের তালুতে আছো, তারপর বিষয়, তুমি এই কাজটা করো, এই কাজটা এখন খুব নিড এসাপ। তুমি কি লিখতে পারবা চিঠি? পারবা না। তাহলে তুমি কি করবা? তুমি একটা কেমিক্যাল ক্রিয়েট করো, দিস ইজ এ কেমিক্যাল, সিংওয়ালা কেমিক্যাল, চোখগুলো ছোট ছোট কিন্তু হাসতেছে, খবর আছে আজকে। এ কোনো একটা জায়গা থেকে, ধরা যাক আমার মাথা থেকে তৈরি হচ্ছে, হয়ে হাতে যাইতে হবে, তাহলে সে রক্তের মাধ্যমে যাচ্ছে, 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 এই যে এখানে আসলো, এসে দেখে এই কোষটার সাথে দেখা, এই কোষে আবার এই যে দেখেন একটা প্রোটিন আছে, কি আছে ভাই? ওর ভাই, দেখছেন? তাহলে এই এসে এই যে এখানে এসে বসবে,
মিলিত হইল। তাহলে এ যখন একে বলবে, এ তখন এই যে ভেতরে খবর পাঠাবে। একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সবসময় খবর যায়। মনে রাখবা, জীবন মানেই প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। ওকে, তাহলে এ যখন এই প্রোটিনে বসে, প্রোটিন তখন ভেতরে খবর পাঠিয়ে দেয় একটা সিরিজ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তোমরা কি পুরো ব্যাপারটা বুঝছো? বলো, তোমরা কি আমার পুরো ব্যাপারটা বুঝছো? তাহলে কেন আমরা লিপিড এবং কেন আমরা প্রোটিন ব্যবহার করি? তোমরা কোন কোন কলেজ থেকে আসো বলো তো? কলেজের নামের পাশে কিন্তু জেলা লিখবা। সব কলেজকে আমি চিনি না। কয়জন কমছে সুইবে দেখেন, 8 জন কমে গেছে ফেসবুকে। কি কি বলে, মাইলস্টোন কলেজ, উত্তরা, এই আসতে কক্সবাজার, ঢাকা, আজিমপুর, গাইবান্ধা, বোয়ালিয়া, বাখালিয়া, চুয়েট, পটিয়া, ঢাকা, চুয়েট, ঢাকা, রংপুর সরকারি কলেজ, পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ। কি আছে বলো তো? নাই? ভালো ভালো কলেজ সবাই। পীরগাছা আছে। আছো কেউ? পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ থেকে, সিরাজগঞ্জ থেকে আছে। সিরাজগঞ্জ আর গাজীপুর থেকে কারা কারা আছো? তারা আমাকে ভাইয়া বলবা না। হ্যাঁ, তারা আমাকে ভাইয়া বলবা না, স্যারও বলবা না, তারা আমাকে অন্য নামে ডাকবা। নর্ডেম কলেজ, তামিম, ওকে, আজিউল্লাহ কলেজ। ইটস নট জামাই, আমার তুমিও জামাই বলবা, তোমরা দুলা ভাই বলবা। স্টার্ট। নেক্সট দেখো, প্লাজমা মেমব্রেনকে কেন সজীব বা বায়ো মেমব্রেন বলে, এই প্রশ্নটা আসবে। প্লাজমা মেমব্রেনকে কেন সজীব বা বায়ো মেমব্রেন বলে? সো আমরা আরেকটা স্লাইড ক্রিয়েট করব। প্লাজমা মেমব্রেনকে কেন সজীব পর্দা বলে বা সজীব বা বায়ো মেমব্রেন বলে? ব্যাপারটা খুব সিম্পল, তোমরা তো শুরুতেই ধরে ফেলছো যে সজীব বলতে বোঝাচ্ছে জীবন্ত, বায়ো বলতেও কিন্তু ওই জীবন্ত বোঝায়। তার মানে প্লাজমা মেমব্রেন এমন একটা পর্দা যেটাকে জীবন্ত বলা হয়। সো এখানে একটু লিখে রাখো, নোট কি সেটা, প্লাজমা মেমব্রেন সজীব, বাট মানে কোষ ঝিল্লিটা সজীব কিন্তু কোষ প্রাচীর কিন্তু মৃত, এই কথাটা লিখে রাখো, কোষ প্রাচীর মৃত। এই জিনিসটা মনে রাখো, নইলে আবার ক্যাসাল করবো তোমরা পরে। তাহলে কোষ ঝিল্লি কেন সজীব? কোষ ঝিল্লি কেন সজীব? দেখেন, প্রথম কথা হচ্ছে জীবনের চিহ্ন হচ্ছে রসায়ন, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা লিখতে পারি কোষ ঝিল্লিতে বিক্রিয়া ঘটে, কোষ ঝিল্লিতে বিভিন্ন বিক্রিয়া ঘটে। মনে রাখবা, এইটাই কিন্তু এক লাইনে যদি আনসার দিতে বলো তাহলে এইটাই আনসার, বিভিন্ন বিক্রিয়া ঘটে। ওকে, বিভিন্ন বিক্রিয়া ঘটে। তোমাদের এটা যখন আমি মাইটোকন্ড্রিয়া পড়াবো, তখন তোমাদের গিয়ে আমি শেখাবো কি কি বিক্রিয়া ঘটে। তাহলে বলো তো, জীবনের চিহ্ন কি? কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি। তাহলে কোনো জিনিস যদি কখনো বলে যে সজীব বলতে কি বোঝাচ্ছে, বলবা যেখানে বায়োকেমিস্ট্রি বা বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, দ্যাট ইজ জীবন্ত। 2 নম্বর সই ভাই, এরা কোষের বাইরের আলাদা রাখে। কথাটা যত সহজ, মিনিংটা কিন্তু তত সহজ না। বুঝতে পারছো? কোষের বাইরের পরিবেশ এবং কোষের ভেতরের পরিবেশ আলাদা রাখা ব্যাপারটা কিন্তু যত সহজ মনে হচ্ছে তত সহজ না। আমি আর সহজ করে বলি, বাইরে এক ধরনের পিএইচ, কিন্তু কোষকে বাঁচতে হলে তাকে ভিন্ন ধরনের পিএইচ লাগবে।
তাহলে সে কোষের ভেতরে ভিন্ন পিএইচ নিয়ে বসে আছে, যে তুমি বাইরে যেমন থাকো থাকো, আমি ভেতরে ঠিক আছি। বাইরে হয়তো বা লবণ বেড়ে গেছে, কোষের ভেতরে বলতেছে না আমার লবণের দরকার নাই, আমি ভেতরের পরিবেশটা ঠিক রাখি। তাহলে দেখো বাইরের পরিবেশটা যেমনই হোক ভেতরের পরিবেশটা ঠিক রাখে। বাইরে যত ঝড়ই হোক ঘরের ভেতরে কিন্তু আমরা ডিফারেন্ট একটা পরিবেশে থাকি, থাকি কিনা সই ভাই? তাহলে পিএইচ বলো, তাপমাত্রা বলো, তারপর হচ্ছে ঘনত্ব বলো, এভরিথিং ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশ আলাদা আলাদা থাকে। বুঝতে পারছো? 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আয়ন অণু আদান প্রদান করতে পারে। বলো তো এই জিনিসটা বুঝছো কিনা তোমরা? এই জিনিসটা বুঝছো কিনা? তোমরা তো এটা বুঝছোই। এই যে সোডিয়াম পটাশিয়াম আয়নের কথা বললাম, আচ্ছা ভেতরে আমার একটু সোডিয়াম লাগবে, সে কিন্তু আনতে পারতেছে কিসের মাধ্যমে? প্রোটিনের ভেতর দিয়া। বাইরে একটু পটাশিয়াম বাইর করে দিতে হবে বা কিছু একটা করতে হবে, প্রোটিনের ভেতর দিয়ে বাইর করে দিতেছে। অণু, ওই যে ভেতরে দরকার অক্সিজেন, নিতে পারতেছে সে। বাইরে ভেতরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সে প্রয়োজনে বাইর করে দিতে পারতেছে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সো কিভাবে আলাদা রাখে, ও কি বললো, পরিবেশ আলাদা রাখে কিভাবে, আমি কিন্তু এটা বলছি, সামহাও তুমি মিস করছো। আমি অনেকক্ষণ কথা বলছি এটা নিয়ে, তুমি ক্লাস শেষে এটা আবার দেখবা। পরিবেশ আলাদা রাখে কিভাবে? আশ্চর্য, প্লাজমা মেমব্রেন তো দেয়াল, তাহলে এখানকার পরিবেশ এবং এখানকার পরিবেশ আলাদা হবে না? এখানকার ঘনত্ব, এখানকার পিএইচ, এখানকার এভরিথিং বাইরে থেকে আলাদা হবে না প্লাজমা মেমব্রেন থেকে? হ্যাঁ, সে বাইরের পরিবেশ যাই হোক ভেতরের পরিবেশ তার মতো নিয়ন্ত্রণ করতেছে। এইটাই হলো পরিবেশ আলাদা রাখা। প্রিয় স্টুডেন্ট, এই হচ্ছে কেন সজীব বা বায়োমেমব্রেন বলে। শব্দ দেখে আমরা প্রথমে বুঝবো সজীব মানে জীবন, জীবন মানে বিক্রিয়া, তাহলে বিক্রিয়া আগে লিখবা। 2 নম্বর হচ্ছে ভেতরটাকে সে বাঁচিয়ে রাখে কিভাবে? বাইরের পরিবেশ এবং ভেতরের পরিবেশটা আলাদা রেখে। তোমরা চাইলে ওখানে লিখবা ভেতরের পিএইচ যেমন লাগবে, তাপমাত্রা যেমন লাগবে, আয়নের ঘনত্ব যেমন লাগবে, জানি লিখে দিতে হবে। পিএইচ, তাপমাত্রা, আয়নের ঘনত্ব, এই তো, ঠিক আছে, শেষ। আর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বস্তু আদান প্রদান করতে পারে। তাহলে এই মেমব্রেন যদি বোঝে যে ভেতরে কিছু দরকার নিয়ে আসে, ভেতরে বেশি হয়েছে বাইর করে দেয়, এই মেমব্রেন যদি বোঝে, দ্যাট ইজ জীবন। রাইট সুই ভাই? আচ্ছা, এবার চলে আসি আমরা 5 নাম্বারটা। এইটা 100% ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু এটার উত্তর আমি তোমাদের কাছে নিতে চাই। বলো সবাই, কেন ইউনিট মেমব্রেন বলে? এনিওয়ান? এনিওয়ান? 8, 3, 12 জন, ফেসবুকে 12 জন গায়েব অলরেডি, এদিকে 6 জন, 12 হচ্ছে 18 জন গায়েব। সরি, আই কান্ট, সরি, জানি না ভাইয়া, সরি স্যার, পারবো না। ইটস ওকে, কুল। একটু খেয়াল করো, দিস ইজ ইউনিট মেমব্রেন। শব্দ যদি না চেনো বাড়ি ফিরবে কিভাবে? তাহলে আমরা চলে আসি হোয়াই দিস ইজ কল ইউনিট মেমব্রেন। এটা পরীক্ষায় আসবে, 1 মার্ক লিখে মানে কনফার্ম এখান থেকে তুমি পেয়ে যাবা। খুব ইম্পর্টেন্ট টপিক, কোষ ঝিল্লি দেন কোষ প্রাচীর। ইউনিট শব্দের অর্থ হলো একক, রাইট? একক মানে কি বলতো? একক মানে কি? আমি এখানে দূরত্ব মাপি, দৈর্ঘ্য মাপি হচ্ছে কিসে? মিটারে। ওকে, তাহলে উগান্ডায় কি দৈর্ঘ্য মাপে কেজিতে? ভাই, আমি আয়তন মাপি লিটারে, উগান্ডায় কি আয়তন মাপে কেজিতে? ভাই, মানে ব্যাপারটা তোমরা কি বুঝতে পারছো? ইউনিট বলতে, একক বলতে তাই বোঝায় যেটা পৃথিবীর সবখানে সব জায়গায় গ্রহণযোগ্য, মানে যেখানে যাবা এর সাথে তোমার দেখা হবেই, সেম ভাবে দেখা হবে। কিভাবে দেখা হবে বলো?
ও আবার বলছে, বর্ণ চৌধুরী বলছে পর্দা মাপার একক। এ না, চুপ থাকো সুই ভাই। ইউনিট বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হলো যেখানেই যাও সেম ভাবেই পাবে। যেখানেই যাও, এগুলো পরীক্ষায় লিখিও না, সেম ভাবেই পাবে। তাহলে আমি এখন তোমাদের ব্যাখ্যা করি। ইউনিট বা একক যে জিনিসটা বোঝায় সেটা হলো যেখানে যাও সেম ভাবেই পাবে। তাহলে আমি ব্যাখ্যা করি। দেখো, দিস ইজ এ সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা যদি আমরা এক কাজ করি, এই জায়গা যদি আমরা একটু জুম করি, যেই না আমরা জুম করবো সবি ভাই, কি পাবো? বলো তো এই জিনিসটার নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার বা ফসফোলিপিড দ্বিস্তরী, রাইট? এবং আমরা আরেকটা জিনিস কি বলেছি, যে এখানে প্রোটিন থাকতে পারে, তারপর হচ্ছে এই যে এখানে প্রোটিন থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। তো দেখো, সেল মেমব্রেন বলতে কিন্তু এই জিনিসটা বোঝায়। কি বোঝায়? ফসফোলিপিড দ্বিস্তরী। দ্বিস্তরী সাথে কে থাকবে সুই ভাই? প্রোটিন থাকবে, রাইট? প্রোটিন থাকবে। সো সেল মেমব্রেন হলো এই জিনিসটা। ঠিক আছে, তাহলে এখন আমরা এক কাজ করি। দিস ইজ নিউক্লিয়াস। হোয়াট ইজ দিস সুই ভাই? দিস ইজ নিউক্লিয়াস। এটার নাম কি? এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা আরেকটু আগাই। দিস ইজ কল গোলজি বডি। হোয়াট ইজ দিস? দিস ইজ কল গোলজি বডি। দিস ইজ কল ভেসিকল। কোষের মধ্যে তো নানা জিনিস থাকে। দিস ইজ কল মাইটোকন্ড্রিয়া অ্যান্ড দিস ইজ কল ক্লোরোপ্লাস্ট। আবার বলো তো, কমেন্টের মধ্যে সবাই বলো যে ইউনিট বলতে আমি কিছুক্ষণ আগে কি বুঝিয়েছি। হোয়াট ইজ ইউনিট? একক। একক মানে কি? যে জিনিসটা পৃথিবীর সবখানে সেম ভাবে পাবো আমরা, রাইট? সব, দেখো, ইউনিট মানে একক, বুঝছি, সবখানে সেম ভাবে পাবো। এবার দেখো প্রমাণ, দেখো তুমি যখন সেল মেমব্রেনটাকে জুম করছো, জুম করার পর এই যে এটা পাইছো, কি পাইছো? ফসফোলিপিডের দুইটা স্তর, মাঝখানে দেখো প্রোটিন টোটিন আছে। সেম ভাবে তুমি এই মেমব্রেনটা এখানে যাও তো, এখানে দেখো তো, সেম পাবা। এই জায়গায় গেলে সেম পাবা, এই পর্দাতে। এই যে ভেতরেরটাতে যাও তো, সেম পাবা এইরকম ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন। তুমি এখানে যাও, ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন। তুমি এই মেমব্রেনে যাও, ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন। এখানে যাও, ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন। চলে আসছে না? ইয়েস, ক্লিয়ার নাও? তোমরা বলো, তোমরা এই কনসেপ্টটা বুঝছো কিনা? ইউনিট মেমব্রেন জিনিসটা বুঝছো কিনা? একটু দাঁড়াও না, বলতে সাউন্ড নাই। সাউন্ড নাই বলতেছে, সাউন্ড অফ অন করো। হ্যালো হ্যালো, এই ওয়েট, রুখো যারা। হ্যালো হ্যালো, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে অফ করে আরেকবার দেবো। তোমরা কি এখন শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও তো এখন ঠিক আছে কি না। ওকে, একজন বলছে ঠিক আছে, ইটস ওকে। ওকে, ভেরি গুড। তো তোমরা আমাকে বলো যে তোমরা একক পর্দা বা ইউনিট মেমব্রেন কথাটা বুঝছো কি না? একক পর্দা
বা ইউনিট মেমব্রেন, জিনিসটা বুঝছো কি না? আবার কেটে দিছো? আচ্ছা, মানে আমি জাস্ট বলতে চাইছি যে তুমি যদি কোষ ঝিল্লিটাকে দেখো যে এইরকম ফসফোলিপিড বাইলেয়ার প্লাস প্রোটিন আছে, তুমি যদি এটা মাইটোকন্ড্রিয়ার যে কোনো জায়গায় যাও, তারপর হচ্ছে প্লাস ক্লোরোপ্লাস্টের যে কোনো মেমব্রেনটাকে জুম করে দেখো, সেম এইরকমই পাবা। নিউক্লিয়াসের মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন, গোলজি বডির মেমব্রেন, ভেসিকলের মেমব্রেন, এনিথিং যেখানেই যাবা সবগুলোর মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার ঠিক এভাবেই তৈরি। এখানে দেখো, এখানে দেখো, জেনে যাও। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড ইউনিট মেমব্রেন। এটার নাম কি? ইউনিট মেমব্রেন। আমি আগে কি বলছিলাম? ইউনিট বলতে বোঝায় যেখানেই যাবা সেম পাবা, তাহলে যেখানেই যাচ্ছ এইটাই পাইতেছো, রাইট? বলো এই পর্যন্ত বুঝছো কিনা? শিফট করি আমি। আবার কি উল্টে গেছে? ওকে, সো এখন আমরা দেখব ফ্লুইড মোজাইক মেমব্রেন, মানে প্লাজমা মেমব্রেনকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলে। ফ্লুইড মোজাইক মডেল, প্লাজমা মেমব্রেনকে কেন ফ্লুইড ফ্লুইড মোজাইক মডেল বলে। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা স্টুডেন্ট, দেখো এখানে টার্ম হচ্ছে দুইটা, একটা হলো ফ্লুইড আর একটা হচ্ছে মোজাইক, আর এটা তো মডেল, তোমরা তো বুঝতেই পারতেছো। তাহলে প্রথমে আমরা চলে আসি মডেল কেন বলে। তোমরা বলবা যে এটা একটা প্রস্তাবনা, এটা একটা প্রস্তাবনা, মানে প্রস্তাব দিছে যে বিষয়টা এরকম এরকম হতে পারে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই দিস কল মডেল। এখন আমরা চলে আসি ফ্লুইড এবং মোজাইকে। দেখো তোমাদের আমি একটা ছবি দেখাই। আচ্ছা, তোমাদের আমি একটা ছবি যদি দেখাইতে পারতাম, জাস্ট দেখো তোমরা এখানে, তোমরা যদি উপর থেকে দেখো, এই জায়গাটা যদি তোমরা উপর থেকে দেখো মেমব্রেনটাকে, তাহলে তোমরা কি দেখতে পাবা? তোমরা যদি উপর থেকে দেখো একটা মেমব্রেনে, তাহলে সবসময় দেখতে পাবে এরকম গোল গোল মাথাগুলো দেখা যাচ্ছে। তোমরা যখন দেয়ালে ইট দেখো, তোমরা দেখতে পাও না এরকম একটার পর একটা ইটের সারি? ওকে, সো তোমরা যখন, এর লেজগুলো কিন্তু পেছনে আছে, দেখা যাচ্ছে না, এর পেছনে কিন্তু লেজগুলো আছে, এগুলো কিন্তু হেডগুলা। তো তোমরা আমাকে বলো তো, যদি যদি এইটা সরে এখানে যায়, এই এগুলো সব ফসফোলিপিড, হ্যাঁ, দিজ আর ফসফোলিপিড। এই ফসফোলিপিডটা যদি সরে এখানে আসে, এইটা সরে যদি এখানে যায়, কিংবা এটা সরে যদি এখানে যায়, এটা যদি সরে যায়, এটা যদি এখানে আসে, এটা যদি এখানে যায়, এটা যদি এখানে যায়, তাহলে এইটা যদি এখানে যায়, এইটা যদি এখানে যায়, তো তোমরা আমাকে বলো তো, ফসফোলিপিডগুলা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, ফসফোলিপিডগুলো যদি একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তাহলে তোমার কি মনে হবে না যে এটা একটা পানির মতো লাগতেছে, তরলের মতো লাগতেছে? এই ধরনের একটা ফিলিং হবে না? আবার ইস্যু হয়েছে। ফাহিম, ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে কেন বাবার? তোমরা আমাকে বলো যে তোমরা এই জিনিসটা যদি এখান থেকে এখানে, এই জিনিস যদি এখান থেকে এখানে, একটা দেয়ালের দিকে তাকায় আসো, দেয়ালের যদি ইটগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তখন তোমার মনে হবে না যে দেয়ালটা মনে হয় তরল?
তোমরা কি বুঝতে পারতেছো? সাউন্ড কি ঠিক আছে? এগুলো কি সব রেকর্ড হচ্ছে না? সব একসাথে হয়ে যাবে পরে, তাই তো? আচ্ছা, ফেসবুক বাসি তো সব ঠিকঠাক শুনতে পাচ্ছ, একটু ওয়েব অ্যাপে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখতেছিলাম হচ্ছে প্লাজমা মেমব্রেনকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলে। সব ঠিক আছে না? ওকে। সো আমরা এখানে তিনটা ওয়ার্ড দেখতেছি, একটা হচ্ছে ফ্লুইড, একটা হচ্ছে মোজাইক, আর একটা হচ্ছে মডেল। মডেল মানে বুঝতেই পারতেছো যে সায়েন্টিস্টরা বলছে এই ধরনের হইতে পারে, তার একটা চিত্র এঁকে দিছে, ওই চিত্রটার নামই হচ্ছে মডেল। ওকে। সো বাকি রইল হচ্ছে ফ্লুইড এবং মোজাইক। সো ফ্লুইড বেসিকলি ফসফোলিপিডগুলোকে বলে। তোমরা একটু দেখো এখানে, একটা মেমব্রেনের দিকে তুমি যদি তাকাও, একটা সেলের দিকে যদি তাকাও, তাহলে সেলের তুমি দেয়ালটা দেখতে পাবা। দেয়ালটা দেখলে তুমি শুধু হচ্ছে ফসফোলিপিডের হেডগুলো দেখতে পাবা, লেজগুলো কিন্তু পেছনে আছে। সো এই হেডগুলো বা ফসফোলিপিডগুলো সবসময় নিজেদের অবস্থান পরিবর্তন করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, কাঁপে। তখন এগুলোর মুভমেন্ট দেখে তোমার মনে হবে যে আচ্ছা, এটা তো ফ্লুইডের মতো, তরলের মতো নড়াচড়া করতেছে, এই জন্যই বলা হচ্ছে এটাকে ফ্লুইড। তাহলে ফসফোলিপিড কম্পমান, মুভ করে, এই জন্য এটা ফ্লুইড বলা হয়। মোজাইক দেখো, এবার আমরা এটা একটা মেঝে হিসাবে চিন্তা করো, এটা ফ্লোর। এই মেঝের মধ্যে তোমরা কিন্তু প্রোটিনগুলো এরকম দেখতে পাবা, এখানে প্রোটিন, এখানে প্রোটিন, এই যে এখানে একটা প্রোটিন দেখা যাচ্ছে, এখানে একটা প্রোটিন দেখা যাচ্ছে, এখানে একটা প্রোটিন দেখা যাচ্ছে। তাহলে এবার বলো তো, ফসফোলিপিডগুলো যদি এখন আমরা মেঝে হিসাবে বা ফ্লোর হিসাবে চিন্তা করি, ফ্লোরের মধ্যে এই যে প্রোটিনগুলো দেখা যাচ্ছে, এই প্রোটিনগুলো দেখে মনে হচ্ছে না যে ফ্লোরটা মোজাইক করা, পাথর বসানো, মোজাইক পাথর বসানো, রাইট? সো মোজাইক হচ্ছে প্রোটিন অণুগুলা। এরা ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে মোজাইক স্টোনের মতো থাকে, মোজাইক পাথরের মতো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন প্লাজমা মেমব্রেনকে ফ্লুইড মোজাইক মডেল বলে। আমি আরেকবার বলছি, শোনো। ফসফোলিপিডের যে অণুগুলা সবসময় কাঁপে, মুভ করে একটা জায়গা থেকে আরেক জায়গায়, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তখন ফসফোলিপিডটাকে তোমার ফ্লুইড মনে হবে, আচ্ছা তরলের মতো নড়াচড়া করতেছে। আর এর মধ্যে ভেতরে যে তোমরা প্রোটিনগুলো দেখতে পাচ্ছ, এই প্রোটিনগুলো দেখে মনে হবে আচ্ছা, এটা যদি একটা ফ্লোর হয়, ফ্লোরের মধ্যে এগুলো নিশ্চয়ই পাথর, মোজাইক পাথর। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। আমরা যে পরিমাণ প্রশ্ন এখানে সলভ করতেছি, তোমরা দেখবা এরপরে যে টপিকগুলো আছে ওগুলোর 80% কাভার হয়ে গেছে। স্লাইড স্টিল আমরা একটাই পড়তেছি। এবার আমরা দেখব প্লাজমা মেমব্রেনকে কেন আইসবার্গ মডেল বলে। হিমশৈল মডেল। হিমশৈল
আমরা এখন একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমি এটা জাস্ট বোঝাই দিয়ে যাই তোমাদের। দেখো, এটা একটা হচ্ছে ওশেন, সমুদ্র, মহাসমুদ্র। ওকে, তোমরা দেখবা সমুদ্রের মধ্যে এরকম ভেসে আছে আইস। আইস, সো এটা আইসের টিপ। ওকে, তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে এর নিচে আইসটা হয়তো অনেক নিচ পর্যন্ত, অনেক বড় এটা, তুমি হয়তো এটা দেখতে পাচ্ছ না। সো সমুদ্রের পানিতে যে তুমি আইসটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে আইসবার্গ বা হিমশৈল। ওকে, প্লাজমা মেমব্রেনকে কেন আইসবার্গ বা হিমশৈল মডেল বলে, আমরা প্রথমে হিমশৈলের ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমরা দেখব প্লাজমা মেমব্রেনের ছবি। ওকে, সো প্লাজমা মেমব্রেনের এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ। এখন তোমরা দেখো প্লাজমা মেমব্রেনে কিছু প্রোটিন থাকে এরকম, কিছু প্রোটিন থাকে এরকম, কিছু প্রোটিন থাকে এরকম ভেতর পর্যন্ত, আর কিছু থাকে এরকম সারফেস প্রোটিন, ওই উপরে জাস্ট পড়ে থাকে। তো তোমরা এবার আমারে বলো, যদি যদি এই ফসফোলিপিডগুলা সমুদ্রের জল হয়, তাহলে এই প্রোটিনগুলা কি আইসবার্গ না? বলো। তোমরা আগে থেকেই জানো যে ফসফোলিপিডগুলো মুভ করে, তাহলে সবসময় এগুলোতে ঢেউ থাকে একটা। সো এগুলো ওয়াটার আর এগুলো হচ্ছে আইসবার্গ। পরীক্ষায় ছবিটা দিতে হবে খুব দ্রুত। লিখবা তোমরা, ফসফোলিপিডগুলো হচ্ছে তরলের মতো, ফসফোলিপিডে যে ভাসমান প্রোটিনগুলো থাকে এগুলা আইসবার্গের মতো, সমুদ্রে যেভাবে আইসবার্গ থাকে সেইভাবে ভেসে থাকে। এই জন্য এই মডেলটার নামই হচ্ছে আইসবার্গ মডেল। ছোট একটা ব্রেক। ফোরানো যাবে না। ওকে, 10 মিনিট পর সবার সাথে দেখা হচ্ছে।
হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি আগের জিনিসগুলো সবগুলো বুঝছো? একটু সমস্যা করতেছে তোমাদের, আহ, যে কারণে আমি ছন্দ হারিয়ে ফেলেছি। আমরা ছন্দে ফিরবো আবার। বলো। আচ্ছা, ভেরি গুড। অনেক অনেক সোজা সোজা জিনিস আমি অনেক সময় নিয়ে পড়িয়েছি। এটা একটা কারণ, সেটা হলো যে তুমি পরে বুঝবা। আর এখন আমরা একটু ফাস্ট মুভ করবো, কারণ অলরেডি আমরা দেখো সব কিছু কমপ্লিট করেছি। প্লাজমা বলতে একটা জিনিস বোঝায়, এটা কমপ্লিট একটা ব্যবস্থা বোঝায়, যেটা চারপাশের মেমব্রেনটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনকে কেন বৈষম্য ভেদ্য বলে? কারণ কাউকে ঢুকতে দেয়, কাউকে দেয় না। মেমব্রেন কিন্তু অপোলার, তাহলে অপোলারগুলোকেই ঢুকতে দিবে। ঠিক আছে? কেন লিপোপ্রোটিন? তোমরা জানো যে লিপিড থাকলেই সম্ভব মেমব্রেন ক্রিয়েট করা। লিপিড ছাড়া দুনিয়াতে আর কোনো উপাদান নাই যেটা দ্বারা মেমব্রেন তৈরি করা সম্ভব ছিল। আমি কিন্তু তোমাদের দেখিয়েছি কেমন মেমব্রেনটা তৈরি করে, লেজগুলো লুকিয়ে রাখে। প্লাজমা মেমব্রেনকে ইউনিট মেমব্রেন বলার কারণ হচ্ছে যে প্লাজমা মেমব্রেনটার গঠন মানে ফসফোলিপিড দ্বিস্তর এবং প্রোটিন, এই দুই ব্যাপারটা আমরা সবখানেই দেখতে পাই, সেলের সবখানেই দেখি, এই জন্য ইউনিট। প্লাজমা মেমব্রেনকে ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ প্লাজমা মেমব্রেনটার মধ্যে একটা ফ্লুইডিটি আছে, দেখে মনে হয় তরলের মতো নড়তেছে ফসফোলিপিড অণুগুলা। আর মোজাইক হচ্ছে প্রোটিনগুলাকে দেখে মনে হয় আচ্ছা এগুলো মোজাইক পাথর। আইসবার্গ বা হিমশৈল মডেল বলে, কারণ এই মডেলের মধ্যে দেখা যায় প্রোটিনগুলো আইসবার্গের মতো ভেসে ভেসে থাকে। সো আইসবার্গ মডেল। ঠিক আছে, দেখো আমরা অনেক কিছু পড়ে ফেলছি। সো এবার আমরা প্লাজমা মেমব্রেনের চিত্র দেখব। আমরা 1 মিনিটের মধ্যে চিত্র এঁকে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিটের মধ্যে আমরা চিত্র এঁকে ফেলবো। এখানে কি কোনো বৃত্ত টিত্ত আছে কিছু? সাদা। কপি করা যায় না এটা সুই ভাই? কপি 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 কপি। আর টাইম আছে নাকি অত? আগে প্র্যাকটিস করতে হবে, দেন আমরা ফাইনাল ম্যাচে যাবো পরের বার, ঠিক আছে? বড় বড় করে দিই একটু। এক। এগুলো আরও পাশাপাশি থাকার কথা ছিল, বাট নাই। ঠিক আছে, তো আমরা একটু কালার কোডটা আলাদা করি। ডানটা আমি কেন একটু ভাঁজ করে দিচ্ছি, একটু পরে আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো সেল মেমব্রেন তৈরি করার জন্য আমাদের প্রথমে ফসফোলিপিড লাগলো। কি লাগলো? ফসফোলিপিড। এবং ডেফিনেটলি ফসফোলিপিডটা হলো কয় স্তরী? দ্বিস্তরী, তাই না? ফসফোলিপিডটা কয় স্তরে হলো? 2 স্তরে। তার মানে চিন্তা করো, যেটা একটা দেয়াল, জাস্ট এটা একটা স্রেফ দেয়াল। কোন দেয়ালটা আমি একটু দেখাই, এই যে দেখো, এটা হতে পারে আমরা জাস্ট এটুকু অঙ্কন করছি। বলো তো, এটুকু অঙ্কন করছি না আমরা? তারপর আমরা ধীরে ধীরে আগাবো, আগে আবার নিচে নামবো, আবার এদিকে আসবো, আবার এই পাশে, এই যে এরকম যাবো আসবো, এই পাশে গেলে দেন একটা মেমব্রেন তৈরি হবে। জাস্ট আমরা একটা দেয়ালের অংশ আঁকছি, পুরোটা কিন্তু না। একটু খেয়াল করো, অনেকে জিজ্ঞেস করবে তাহলে এখানে সাইটোপ্লাজম কোনটা আর কোষের বাইরে কোনটা? খুব সিম্পল, এই অঞ্চলটার নাম হলো সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে আউটসাইড, কোষের বাইরে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো ফসফোলিপিড দ্বিস্তরে দেওয়ার পর কিছু জিনিস পারাপার করতে অসুবিধা হয়, তাই না সুই ভাই? তাহলে এখন সেই জিনিসগুলোকে আমরা এখানে দেওয়া শুরু করব। কি সেটা? সেটা হলো প্রোটিন।
সো সো দিজ আর প্রোটিন। আরও প্রোটিন আছে, শুধু এইরকম না, কিছু প্রোটিন আছে এই যে এরকম ভেতর পর্যন্ত, এবং কিছু প্রোটিন আছে এইরকম বাইরে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? দুই নাম্বার হচ্ছে প্রোটিন থাকে একটা মেমব্রেন তৈরি করতে। এবার চলে আসি আমরা 3 নাম্বারে। ওকে, এবার আসি আমরা কয় নম্বরে? 3 নাম্বারে। 3 নাম্বার হচ্ছে এই যে এটা। এইটা কি জিনিস? এইটার নাম হচ্ছে কোলেস্টেরল। কি নাম এটার? 3 নাম্বারটার নাম হচ্ছে কোলেস্টেরল। ওকে, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে আহ, কোন কালার দিই, একটু এই কালারটা দেই, দেখো। এইটা এবং এইটা। সো ওগুলোর নাম হচ্ছে শর্করা। ওকে, ওগুলোর নাম হচ্ছে শর্করা, যাকে আমরা বলি গ্লাইকোক্যালিক্স। কয় মিনিট হয়েছে সুই ভাই? কয়টা বাজে? 8টা 51। তার মানে গ্লাইকোক্যালিক্স। তোমরা শুধু আমাকে বলো যে তোমরা অন্তত বুঝতে পারছো কি না যে আচ্ছা এই জিনিসটা আমরা আঁকলাম। কারণ আমি এগুলো এখন এক্সপ্লেন করা শুরু করব। উইদাউট এক্সপ্লেনেশন এটার কোনো ভ্যালু নাই। এই চিত্রটা পরীক্ষায় আসবে, লিখে রাখো যে আমি সিকিউ এর জন্য এটা 100% এটা ট্রাই করব। খুব সহজ। এই জিনিসটা লিখতে হবে সাইটোপ্লাজম, এটা লিখতে হবে আউটসাইড, বাকি জিনিসগুলো কি কি এটাও লিখতে হবে। বলো বুঝছো কি না? পেন্সিল দিয়ে আঁকায় দিও। আচ্ছা, তোমরা কি কখনো এমন হয়েছে যে তোমাদের বাবা মাকে বলছো আমার খাতা লাগবে, আমার কলম লাগবে, কিংবা এইচএসসিতে A+ পেলে আমার একটা ল্যাপটপ লাগবে, কিংবা হচ্ছে একটা বাইসাইকেল লাগবে, এই ধরনের বিষয় বলছো কিনা তোমাদের বাবা মাকে গিফটের জন্য? এক কাজ করবা, এখন যেহেতু এডুকেশনটা টেকনোলজি বেসড হয়েছে, তো বাবা মাকে বলবা যে আমাকে যদি কিছু দাও, আমার আপাতত কিছু লাগবে না, আমাকে একটা হচ্ছে অ্যাপলের একটা আইপ্যাড কিনে দিও 30-40 হাজার টাকা। আর যাদের আরও অনেক টাকা আছে তারা 1 লাখ 1.5 লাখ টাকায় কিনবা। ওকে, বা আমাকে একটা হচ্ছে বাসায় এক কাজ করো, আমাকে প্রত্যেক মাসে তো 1,000 টাকা দাও, হাত খরচ বা 500 টাকা দাও, বাসায় একটা ব্রডব্যান্ড কানেকশন নাও, আনলিমিটেড ইন্টারনেট। তো এই দুইটা জিনিসে তোমরা ইনভেস্ট করো। তোমাদের কাজ এখন হচ্ছে এইটা। ওকে, তোমাদের কাজ হলো এইটা, যে একটা ব্রডব্যান্ড কানেকশন যেন তোমার নিয়ে দেয়, তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা যেন আইপ্যাড কিনে দেয়, তোমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমার কাজ হলো এইটা। এখন আইপ্যাড না হলে অন্য কোনো কিছু নিবা, বাট নিবা, তাহলে অন্য অনেক কিছু বাদ দাও। ওকে, সামনে ঈদ আছে, ঈদে টাকা জড়াও, প্রয়োজনে সেকেন্ড হ্যান্ড কেন, বাট কেন। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা শুরু করব হচ্ছে, সবার আগে শুরু করব আহ, কিসের ছবি? ফসফোলিপিড দিয়ে শুরু করব। দেখো, এই যে এখানে এই জিনিসটার নাম হচ্ছে ফসফোলিপিড। কোনটা? এই যে এই জিনিসটা, এটার নাম হচ্ছে ফসফোলিপিড, এবং এই সাইডে আরেকটা রয়েছে। তাহলে আমরা এখন ফসফোলিপিড নিয়ে কথা বলবো। বলো তো ফসফোলিপিডটা কি ছিল? এরকম একটা গোল মাথা দিছিলাম আমরা, এইরকম একটা দিছিলাম। ঠিক আছে, তো এখানে কোনটা কি আমরা একটু দেখি। এখানে কোনটা কি আমরা একটু দেখি, সেটা হলো এই যে, দেখো সহজ ভাষায় দেখো, সি সি সি, 3 কার্বনের একটা অ্যালকোহল আছে। 3 কার্বনের কি আছে ভাই? একটা অ্যালকোহল আছে। এই যে দেখো, ভালো করে দেখো সবাই, 3 কার্বনের একটা অ্যালকোহল আছে।
দিস ইজ কল্ড ট্রাইহাইড্রিক অ্যালকোহল, যেটার আরেক নাম হচ্ছে গ্লিসারল। কি নাম সুই ভাই? গ্লিসারল। এই যে দেখো অ্যালকোহল মূলক আছে না, গ্লিসারল, অ্যালকোহল গ্লিসারল, মিল আছে কি না? তাহলে গ্লিসারল একটি অ্যালকোহল, তিনটা হাইড্রোক্সিল মূলক আছে, সো দিস ইজ ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ক্লিয়ার সুই ভাই? এখন দেখেন যে জিনিসটা হয়েছে, এটা একটা অ্যাসিড মূলক, তাই না? বলো তো, অনেক বড় আমরা দিলাম কার্বনের একটা চেইন, তোমরা কি বুঝতে পারছো? সো এই যে একটা এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ অ্যাসিড, একটু ভালো করে দেখো, হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যাসিড, রাইট? এখন তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো, অ্যাসিড কারণ কি এখানে একটা কার্বক্সিল মূলক আছে, এইটার আরেকটার নাম হলো, এইটার পুরো নাম হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি কথাটা কেন অ্যাড হইলো সুফি ভাই? ফ্যাটি কথাটা কেন অ্যাড হইলো? কারণ আমরা জানি ফ্যাটি মানে হলো ফ্যাট, আর আমরা জানি ফ্যাট মানেই কি স্নেহ বা লিপিড, রাইট? স্নেহ বা লিপিড। তাহলে বুঝছো কেন ফ্যাটি কথাটা অ্যাড হয়েছে এখানে? ফ্যাটি অ্যাসিড বেসিক্যালি অ্যাসিড, সাথে ফ্যাটি কথাটা অ্যাড হয়েছে। তার মানে বলো তো তাহলে কোন অ্যাসিডগুলো লিপিড তৈরিতে অংশ নেয়, কোন অ্যাসিডগুলো স্নেহ তৈরিতে অংশ নেয়, কোন অ্যাসিডগুলো ফ্যাট তৈরিতে অংশ নেয়, আর যারা অংশ নিচ্ছে তাদেরকে কি অ্যাসিড বলে? বলো, তাদেরকে কি অ্যাসিড বলে? তাই না? যে চুরি করে তাকে তো বলে চোর, যে গরু চুরি করে তাকে কি বলে? সিংহ চোর। কি বলে সুই ভাই? গরু চোর বলে। তাহলে হে একটা চোর বা অ্যাসিড, সে গরু চুরি করে বা ফ্যাট তৈরি করে, এই জন্য গরু চোর বা ফ্যাটি অ্যাসিড। বুঝছো তোমরা? ওরা বুঝে গেছে। দেখেন 20 জন 30 জন উধাও হয়ে গেছে, আই ডোন্ট নো তারা এদিকে আসছে কিনা, ওদিকে অলরেডি 20 জন কমে গেছে। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, এবার বলো তো তোমরা, যদি এইরকম আমরা তিনটা ফ্যাটি অ্যাসিড এখানে অ্যাড করি, এই যে একটা অ্যাড করি, আরও একটা যদি অ্যাড করি এইটার সাথে, এই হাইড্রোক্সিলের সাথে, এই হাইড্রোক্সিলের সাথে এবং এই হাইড্রোক্সিলের সাথে, খেয়াল করেন হাইড্রোক্সিল এবং কার্বক্সিল মূলক যদি পরস্পর বিক্রিয়া করে যুক্ত হয়, এখানে থেকে পানি বের হয়ে যায়, একটা পানি বের হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করে, এই যে ওএইচ বের হয়ে গেল, এখান থেকে এইচ বের হয়ে গেল, রাইট? পানি বের হয়ে গেল। তাইলে তোমরা আমাকে বলো তো এই জায়গায় এখন কি বন্ধন তৈরি হবে? সবাই চেহারাটা দেখে বলো তো, দেখে পারো কিনা তোমরা? সি ও, আচ্ছা এখানে একটা এইচ বের হয়ে গেছে, ওইচ যাবে, এইচ যাবে, তাহলে সি ও ও। দেখেন এখান থেকে এইচ চলে যাবে, এখান থেকে ওইচ চলে গেল, আলটিমেটলি একটা বন্ধন ক্রিয়েট হয়ে গেল। তোমরা বলো এটা কি বন্ধন? আরে সমযোজী বন্ধন লিখে রাখছে, দিস এ স্টার বন্ধন। কি বন্ধন এটা? দিস এ স্টার বন্ধন, রাইট? তাহলে এবার তোমরা আমাকে বলো তো, এই হাইড্রোক্সিলের সাথে এই ফ্যাটি অ্যাসিড স্টার বন্ধন গঠন করছে, এই হাইড্রোক্সিলের সাথে এই ফ্যাটি অ্যাসিড এখানে একটা স্টার বন্ধন গঠন করবে, এই হাইড্রোক্সিলের সাথে এই ফ্যাটি অ্যাসিড এখানে আরেকটা স্টার বন্ধন গঠন করবে। কয়টা স্টার স্টার বন্ধন গঠন করলো বলো তো? কয়টা হলো? কয়টা? তিনটা পানি বের হয়ে যাবে, তিনটা বন্ধন গঠন হবে, রাইট? সহজ না? তাহলে দেখো তোমরা, তাহলে 3 অণু পানি বের হবে এখান থেকে, স্টার বন্ধন হবে কয়টা? 3টা। অ্যালকোহলটা কয় হাইড্রিক? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড কয়টা? 3টা, রাইট? একটু ভালো করে দেখো, আমি যদি কখনো জিজ্ঞেস করি ফ্যাটি অ্যাসিড কয়টা, দেখো 1টা 2টা 3টা, 3টা ফ্যাটি অ্যাসিড। হাইড্রোক্সিল মূলক কয়টা? 3টা। কার্বক্সিল মূলক কয়টা এখানে? 3টা। এবার বলো তো গ্লিসারল কয়টা এখানে? ভালো করে চিন্তা করে বলো, গ্লিসারল কয়টা? একটা। গ্লিসারল একটা। প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো গ্লিসারল প্লাস
এগুলোর নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তাই না সুই ভাই? ফ্যাটি অ্যাসিড, কয়টা ফ্যাটি অ্যাসিড এখানে আছে? তিনটা। তাহলে একটি গ্লিসারল এবং তিনটা ফ্যাটি অ্যাসিড মিলে যে যৌগটা এখন গঠন করলো, এই যৌগটার নাম হলো লিপিড। এই যৌগটার নাম কি সুই ভাই? লিপিড। তাহলে বুঝছো হোয়াট ইজ লিপিড? লিপিড কিছুই না, অ্যালকোহল এবং অ্যাসিডের এস্টার বন্ধন। অ্যালকোহল এবং অ্যাসিডের এস্টার যৌগকে বলা হয় লিপিড। ঠিক আছে? অ্যালকোহল এবং অ্যাসিডের এস্টার যৌগকে বলা হয় লিপিড। ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, সেটা হলো এটা মিশাই দেই, এটা মিশাই দেই, তাহলে আরো সহজ হবে। তোমরা অলরেডি বুঝে ফেলছো? তাহলে এখানে একটা হচ্ছে কি আছে, ফ্যাটি অ্যাসিড আছে, তাই না? আমি কিন্তু এইভাবে দিলাম, ফ্যাটি অ্যাসিডকে কিন্তু এভাবে দেওয়া যায়। তাহলে এখানে আরেকটা আছে এবং এখানে আরেকটা আছে। সো দিস ইজ এ লিপিড, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, দ্যাট ইজ গ্লিসারল অ্যান্ড দিস থ্রি ফ্যাটি অ্যাসিড পরস্পর যুক্ত হয়েছে, 3 অণু পানি বের হয়ে গেছে। হাইড্রোক্সিল এবং কার্বক্সিল মূলক এস্টার 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 বন্ধন গঠন করেছে। তাহলে অ্যালকোহল এবং অ্যাসিডের এস্টারকে বলা হয় লিপিড। ঠিক আছে ভাই? এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ ফসফোলিপিড? হোয়াট ইজ ফসফোলিপিড? তার আগে আমরা এখানে বলো, হোয়াট ইজ ফসফোলিপিড? অনলি লিপিডে কি ছিল সুই ভাই? একটি গ্লিসারল, তাই না? এবং 3টি ফ্যাটি অ্যাসিড, তাই তো? একটি গ্লিসারল এবং 3টি ফ্যাটি অ্যাসিড। তাহলে এবার বলেন, এখানে যদি আমি একটা ফসফেট অ্যাড করি, কি অ্যাড করি? ফসফেট। তাহলে লিপিডের সাথে যদি ফসফেট অ্যাড করে হয়ে যাবে ফসফোলিপিড। ঠিক আছে? তাহলে আমি এক কাজ করি, এখানে যদি অ্যাড করতে চাই, সাথে সাথে যেটা করতে হবে, এই যে এইটা আর এখানে রাখা যাবে না। কারণ তোমরা তো জানো বিক্রিয়া হয় বেসিক্যালি মূলকগুলাতে। তো এই মূলকটা, এখানকার যে হাইড্রোক্সিল মূলকটা ছিল, এখানকার যে হাইড্রোক্সিল মূলক ছিল, অলরেডি তো এখানে একটা ফ্যাটি অ্যাসিড নিয়ে বসে আছে। তাহলে তুমি কিন্তু ফসফেট অ্যাড করতে পারবা না। বিক্রিয়া সবসময় মূলক দিবে। মূলক কে দিবে? মূলক। তাহলে মূলক যদি বিক্রিয়া দেয়, তাহলে এই মূলক তো ফ্যাটি অ্যাসিড দ্বারা তো অকুপাইড, এখানে তুমি দিতে পারবে না। এই জন্য যেটা করতে হবে, আমাকে 2টা ফ্যাটি অ্যাসিড রাখতে হবে, একটা মূলক একটা মূলক ফ্রি রাখতে হবে। তো একটা মূলক কি রাখলাম আমি? একটা মূলক ফ্রি রাখলাম। তাহলে এই জায়গাতে আমি যেটা করতে পারি, আমি একটা ফসফেট হেড অ্যাড করে দিতে পারি। তারা যাক ফসফেট, সহজ করে আমি দিলাম ফসফেট, পি দিয়ে আমি ফসফেট বোঝাই দিলাম। যেহেতু আমি স্লাইডটা দিব, তোমরা এই যে এই জায়গায় ফসফেটটা বুঝতে পারবো ফসফেট বলতে আসলে কি বোঝাইছে। তাইলে এবার তোমরা আমাকে বলো তো, এই যৌগটাতে লিপিডে একটি গ্লিসারল 3টি ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে বলো ফসফোলিপিডে কি থাকে? একটি গ্লিসারল, 2টা ফ্যাটি অ্যাসিড, একটি ফসফেট, তাই না সুই ভাই? ফ্যাটি অ্যাসিড একটা কমে বড় একটা ফসফেট অ্যাড হইলো। তোমরা বলো আমাকে, তোমরা বুঝছো কিনা, জিনিসটা সহজ কিনা, জিনিসটা মজার কিনা? তোমাদের তো এখন কেমিস্ট্রি পড়াইতে হবে। ও বলছে না ভাইয়া। না ভাইয়া বলতে কি বোঝাচ্ছ তুমি? আবার বলেন। আচ্ছা, আরেকবার বলবো, শোনো। একটা গ্লিসারল ও 3টা ফ্যাটি অ্যাসিড ছিল, সো দ্যাট ইজ লিপিড। একটা ফ্যাটি অ্যাসিড কমাই দিলাম, দিয়ে ওই জায়গায় আমরা ফসফেট অ্যাড করে দিলাম। তাহলে ফসফেট যোগ লিপিড, ফসফোলিপিড। যখন অনলি লিপিড ছিল তখন তো ওইটা ছিল না, তাই না? অনলি লিপিড ছিল, একটা গ্লিসারল ছিল এবং 3টা ফ্যাটি অ্যাসিড ছিল। যখন ফসফেট অ্যাড করছি, একটা ফ্যাটি অ্যাসিড কমে গেছে। তাহলে একটা গ্লিসারল, 2টা ফ্যাটি অ্যাসিড, একটা ফসফেট। এই হলো ঘটনা। সুবিধা বুঝতে পেরেছেন? তাহলে এবার তোমরা দেখো আমাকে, এই যে সবাই মিলে বেসিক্যালি একটা হেড, মাথা, সবাই মিলে একটা মাথা। ঠিক আছে? তাহলে এগুলোর নাম কি বলো তো? লেজ না কান? বলো, এগুলোর নাম লেজ না কান? ইয়েস, লেজ। তাহলে আমি কি এগুলাকে ফসফেট লেজ বলবো না ফ্যাটি অ্যাসিড লেজ বলবো? ফ্যাটি অ্যাসিড
টেল। ঠিক আছে সুই ভাই, আর এটার নাম কি হবে? ফসফেট হেড, তাই না? ওটা মাথার মতো যেহেতু দেখতে, এই জন্য ওটা মাথা। ঠিক আছে, তো একটা দারুণ জিনিস দেখো, তোমরা যখন এই ছবিটা পাবা আজকে স্লাইড, এখানে দেখবে একটা মাইনাস, একটা পোলারিটি একটা আছে। সো দিস ইজ পোলার। এই প্রান্তটা কি সুই ভাই? ফসফেট হেডটা কি? পোলার। মানে একটা আয়ন আছে। ফ্যাটি অ্যাসিড লেজটাতে কি কোনো আয়ন দেখা যাচ্ছে মুক্ত? নাই। তাহলে এটা কি? নন পোলার, রাইট? দিস ইজ নন পোলার। এখন বলো আমাকে, পানি পোলার কিনা? পানি পোলার কিনা বলো সবাই? পানি পোলার কিনা? পোলার। তাহলে বলেন তো পানির সাথে কার সম্পর্ক হবে সুই ভাই? ইয়েস। তাহলে এইটা কি হবে? যেহেতু পোলার, তাহলে আমরা এখানে লিখবো এই মাথাটা কি? পানি আকর্ষী, তাই না সুই ভাই? পানি আকর্ষী শব্দের অর্থ কি? হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? হাইড্রোফিলিক। ফিলিক মানে ফিলিয়া, আকর্ষণ, ফিল। আর নন পোলার যেটা আমরা দেখতে পাচ্ছি, পানি যেহেতু পোলার, এই প্রান্তটা হচ্ছে নন পোলার, এই যে প্রান্তটা, তাহলে এই প্রান্তটা পানিকে কি করবে? পানিকে বিকর্ষণ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক? হাইড্রোফোবিক। তুমি কি জানো যা পানিকে ফিল করে তা আবার লিপিডকে ফলো করে, মানে লিপিডকে হচ্ছে বিকর্ষণ করে। যা আবার পানিকে বিকর্ষণ করে তা লিপিডকে আকর্ষণ করে। তোমরা কি জানো এটা? তাহলে আমরা যদি চাই তাহলে যে জায়গায় আমরা হাইড্রোফিলিক লিখলাম সেই জায়গায় আমরা বলতে পারি লিপো বা লিপিডকে বিকর্ষণ করে, লিপোফোবিক। যে জায়গায় আমরা লিখলাম হাইড্রোফোবিক সেই জায়গায় আমরা আবার লিখতে পারি লিপোফিলিক। মানে যা পানির সাথে আকর্ষণের সম্পর্ক, লিপিডের সেনা বিকর্ষণের। পানির সাথে যার বিকর্ষণের সম্পর্ক, লিপিডের সেখানে আকর্ষণের সম্পর্ক। দেখছো তোমাদের কিছু বাটপার বন্ধু আছে না? বাটপার বন্ধু হচ্ছে তোমার শত্রুর সাথে তার দেখবে গলায় গলায় পিড়ি, তুমি তো কইতে পারো না যে ওর বন্ধুত্ব ছাড়ো, দেখবো তোমার থেকে তার সাথে ভালো বন্ধুত্ব আছে কি না? আপনারা যাহারা আছেন একটু আমারে বলেন যে আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? আমি যখন আরেকবার এই যে বাম সাইডটা দেখাবো দেখবেন যে তখন খুব সহজ লাগতেছে। তাহলে আমরা এক 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 করে চলে আসি। ফসফোলিপিড বলো তো সাধারণ গঠনে কি কি আছে? ফসফেট আছে, দুইটা ফ্যাটি অ্যাসিড আছে এবং একটা গ্লিসারল আছে, তাই না সুই ভাই? আচ্ছা, হেডটা কি দ্বারা তৈরি বলেন তো? ফসফেট হেড দ্বারা তৈরি। ওখানে যা যা দেখছি তাই, ওই যে দেখো ফসফেট হেড দ্বারা তৈরি। ফসফেট হেডটা কি? পোলার, তাই না? যে পোলার সে কি হবে? পানি আকর্ষী। আর যে পানি আকর্ষী সে কি? লিপিড বিকর্ষী, উল্টা। তাহলে এবার টেলে চলে আসি। টেলটা কি দ্বারা তৈরি সুই ভাই? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড টেলটা হলো কি? নন পোলার, তাই না? তাহলে নন পোলার যদি হয় তাহলে সে কি হবে? পানি পোলার, এ নন পোলার। তাহলে পানিকে কি করবে? পানি পোলার। পানিকে পানিকে বিকর্ষণ করবে, তাই না? পানি বিকর্ষী। পানি বিকর্ষী মানে কি? লিপিড উল্টা আকর্ষী। তাহলে এই জায়গাগুলো কিন্তু ভালো করে লিখবা। পানি বিকর্ষী মানে কি? হাইড্রোফোবিক। লিপিড আকর্ষী মানে কি? লিপোফিলিক। কেন ফসফেট দ্বিস্তরী হয় বলো তো? ফসফেট কেন দ্বিস্তরী হয় এটা কি আমি তোমাদের বোঝাই নাই? কেন ফসফেট দ্বিস্তরী হয় বোঝাইছি কিনা তোমাকে? লেজ লুকিয়ে রাখার জন্য বাধ্য হয়ে তারা সাজে। তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, চারপাশে পানি আছে, ফসফেট কি চাইলে এই রকম করে থাকতে পারবে? এদিকেও পানি, এদিকেও পানি। বলো ফসফেট কি এইভাবেও থাকতে পারবে? এর মাথা এদিকে, এরও মাথা ওই দিকে, লেজ এই দিকে, লেজ এই দিকে, পারবে? কেন পারবে না? কারণ লেজ লুকাইতে হবে, ফলে বাধ্য হয়ে তারা কি হয়ে যাবে? মাথা এদিকে, এরও মাথা পানির দিকে, লেজ দুইটা পরস্পর এরম লুকাই ফেলবে, তাই না সুই ভাই? তাইলে আপনি যেমনি রাখেন। আচ্ছা তোমরা আমাকে বলো,
এটা এক স্তর হইতে পারবে? তোমরাই আমাকে বলো তো, এদিকেও পানি, এদিকেও তোমরা জানো কোষের ভেতরেও পানি, বাইরেও পানি, এরা কি এক স্তরে এরকম থাকতে পারবে সুবি ভাই? যে কোনোভাবে লেজ লুকাইতে হবে, ফলে এরা টার্ন করবে যে আসো তোমার লেজ এবং আমার লেজ লুকিয়ে রাখি, লুকিয়ে রাখি, ফলে তারা অটোমেটিকলি কিন্তু টার্ন করবে। তাহলে তোমরা এবার আমাকে একটা জিনিস বলো তো, দেখি তোমরা পারো কি না। সেটা হলো, এদিকেও লিপিড, এদিকেও লিপিড, তাহলে এবার ফসফোলিপিডগুলো কিভাবে থাকবে বলো? এনি আইডিয়া? তোমরা শুধু এটুকু বলো যে তোমরা বুঝতেছো যে ফসফোলিপিডগুলো কেমন হবে। লেজ উপর, আর সাবাস। তাহলে তোমরা তো জানো লিপিডকে আকর্ষণ করে কে? টেইলটা। এই যে লিপিড আকর্ষী, তাহলে টেইলগুলো এবার এইদিকে যাবে, হেডটা এবার এইদিকে, সেম ব্যাপার, টেইলগুলো এবার এইদিকে যাবে, এবার হেডগুলোকে এরা সবাই লুকিয়ে রাখবে। সুয়া বুঝছেন? এবার তোমরা আমাকে আরেকটা জিনিস বলো, কারণ এটা জানার দরকার আছে। সেটা হলো, এদিকে ওয়াটার আর এই দিকে হলো লিপিড, এদিকে ওয়াটার এই দিকে হলো লিপিড, তাহলে তোমরা আমাকে বলো যে এখানে কি হবে বলো? ওয়াটারের দিকে আমরা যা শেডটা দেই, লিপিডের দিকে, তাহলে আচ্ছা একটা হলেই হচ্ছে সুই ভাই। আপনি তো চাইলে এখানে আর এরকম করে দিতে পারবেন না, পারবেন? মানে এটা তো পানি আকর্ষী, লিপিড বিকর্ষী, লিপিডকে সে বিকর্ষণ করবে। তাহলে খেয়াল করছো, কোনো কারণে যদি একদিকে লিপিড থাকে আর একদিকে পানি থাকে, সাথে সাথে এটা কয় স্তরী হয়ে যায় বলো তো? ফসফোলিপিড মেমব্রেনটা কয় স্তরী হয়ে যায়? এদের কোনো সমস্যা আছে বলো? বলেন তো সুই ভাই, এভাবে রাখলে কোনো প্রবলেম নাই। তাহলে কোনো থলির ভেতরে যদি লিপিড থাকে, বাইরে যদি ওয়াটার থাকে, দিস ইজ সেল। তোমরা জানো সেলে থাকে ওয়াটার, তাহলে একটা থলি যার ভেতরে লিপিড থাকে, তাহলে বলো এর মেমব্রেনটা কয় স্তরী? বলো এর মেমব্রেনটা কয় স্তরী? সাবাস, এক স্তরী। তাহলে তোমাদের একটু বলে রাখি, দিস ইজ লাইপোসোম, দিস ইজ লাইপোসোম। লাইপোসোমের ক্ষেত্রে ফসফোলিপিড মেমব্রেন এক স্তরী। কলেজে যাবা, কলেজে গিয়ে এখন তোমার ডিগ্রি কি বলো? তোমাদের ডিগ্রি কি? তো ডিগ্রি আছে সুই ভাই, আপনি জানেন? নামের শেষে সবার একটা করে ডিগ্রি দেওয়া হয়েছে, কোষ বিভাজন শেষে। BAJJTKJN। বায়োলজিতে আমি যা জানি তা কেউ জানে না। ওকে, এই জিনিসগুলা তুমি এখন কলেজে যাবা, পরীক্ষায় কি আসে জানো? লাইপোসোমের মেমব্রেন কয় স্তরী ফসফোলিপিডের? সবাই বলে মেমব্রেন তো দিয়ে আসছে। যদি একই জায়গায় বলে, তিনটা থলির নাম বলে, অপশন ABCD, তিনটা থলির কথা বলছে, ও মাথা খারাপ হয়ে যায়। ও আইসা পরীক্ষার হল থেকে বাইরে হয়ে বলে বায়োলজি মুখস্থ করতে হয়, বায়োলজি মুখস্থ করতে হয়। আরে বেটা, তুমি তো শ্রমই দাও নাই, তোমাকে তো মুখস্থ করতেই হবে। আবার অনেক বুদ্ধি দেয় এইভাবে, 3বার রিডিং পড়বা, 3 দিন পর পর আবার রিভিশন দিবা, 7 দিন পর পর আবার রিভিশন দিবা। তুমি যে জিনিস বোঝো না রিভিশন দিয়ে জীবনে হবে না, যে জিনিস বোঝো না রিভিশন দিয়ে জীবনেও হবে না। ভাইয়া আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত ভোর পর্যন্ত পড়ে আগামী 2 বছর শুধু আমি বায়োলজি পড়ো, পারবা না। আমি খুব অবাক হয়ে গেছি, আজকে সকালবেলা ঘুম ভাঙছে, একটা গ্রুপের মধ্যে পোস্ট দিছে এরকম করে যে বায়োলজি আমি বুঝতে খুব অসুবিধা হয়, বায়োলজি আমি কীভাবে পড়বো, বেস্ট ওয়ে বলেন। আমি খুব অবাক হয়ে গেলাম, যে জীবনে বায়োলজি পড়ে নাই, যে বায়োলজির কি কিচ্ছু বোঝে না, সেই পণ্ডিতেরা সেখানে কমেন্ট করে রিপ্লাই দিতেছে এইভাবে পড়েন, এইভাবে পড়েন, বায়োলজি তো মুখস্থ করতে হয়। তোমরা আমাকে বলো তো, আজ পর্যন্ত এই যে আমি পড়াইতেছি, একটা জায়গায় বলো তো আমি তোমাদের কোনো জায়গায় বলছি যে এটা মুখস্থ করো? আজ থেকে যখন একটা বছর পর তুমি যখন দেখবা পিছনে ঘুরে, তুমি দেখবা যে ইন্টারমিডিয়েটে সবচেয়ে ভালো করে তুমি যে জিনিসটা পড়ছো সেটা হলো বায়োলজি। সুই ভাই, এবার চলে আসি ফসফোলিপিডকে কেন এমফিপ্যাথিক বলে। ঠিক আছে, এমপি শব্দ হচ্ছে বোথ, ঠিক আছে? সো এমপিপ্যাথিক শব্দের অর্থ হলো বোথ এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে সুই ভাই, বোথ
লাইপোসোম কোথায় থাকে এগুলো তো এখন পড়ার বিষয় না, এগুলো যাওয়ার সময় আসবে, আমি শুধু হালকা ধারণা দিয়েছি। দেখেন সুই ভাই, দিস ইজ ফসফোলিপিড। এক প্রান্ত পোলার আর এক প্রান্ত নন পোলার, যাদের এক প্রান্ত পোলার আর এক প্রান্ত নন পোলার হয় তাদেরকে বলে এমপিফেথিক যৌগ। এমফিপ্যাথিক যৌগ। যাদের এক প্রান্ত পোলার, অন্য প্রান্ত নন পোলার। তাহলে খেয়াল করো, এমপি শব্দের অর্থ বলছে বোথ, বুঝতে পারছো? বোথ মানে হচ্ছে দুই প্রান্তের কথা সে বলতেছে। তাহলে দুই প্রান্ত দুই রকম। তাহলে বলো তো এমপি ভেদিক শব্দের অর্থ কি? এমপি মানে হচ্ছে বোথ, বোথ মানে হচ্ছে দুই। তাহলে দুই প্রান্ত দুই রকম, একটা পোলার প্রান্ত, একটা পোলার আর একটা নন পোলার। ঠিক আছে? আচ্ছা, প্রোটিন নিয়ে আমরা এখন একটু কথা বলবো, 1 মিনিটের মধ্যে শেষ হবে। প্রোটিন 3 ধরনের থাকে মেমব্রেনে। এই যে দেখো এই প্রোটিনটা এই পাশ থেকে এই পাশে, এই জন্য এটাকে বলা হয় অন্তর্নিহিত প্রোটিন। অন্ত মানে হচ্ছে ভেতর, নিহিত মানে অবস্থান করা। তাহলে ভেতরে ভেতরে অবস্থান করছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই জন্য এটার আরেক নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন। পরীক্ষায় প্রশ্ন আসে প্রোটিন কত ধরনের রয়েছে? 3 ধরনের। তোমরা লিখবা অন্তর্নিহিত প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, চিত্র দিবা, এখানে দিয়ে দিবা যে এই প্রোটিনটার নাম হচ্ছে অন্তর্নিহিত, মানে একবার ভেতরে ভেতরে নিহিত আছে। এবার চলে আসি বাহ্যিক প্রোটিন। এটার আরেক নাম হতে পারে পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল মানে বাইরে, বাহ্যিক। এই যে দেখো এই যে প্রোটিনটা দেখছো, এই যে বাইরে মনে করো এই প্রোটিনটা এরকম বসে আছে, সো বেটার এইটা, দিস ইজ পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে? একটু ভেতরের দিকে ঢুকে থাকবে, একবারে বাইরে তো আর ভেসে থাকে না, একটু ডুবে থাকবে। এরপর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। একটু ভালো করে দেখো, এটার যদি ইংলিশটা আমরা দেখি তাহলে এইভাবে পড়তে হয়, লিপিড অ্যানকর্ড প্রোটিন। দেখো এই যে প্রোটিনটা, এই যে ফসফোলিপিডগুলো আছে না, ফসফোলিপিডটার সাথে দেখো দড়িতে বান্ধা আছে, অ্যানকরিং করা মানে কি, নোঙর করে রাখা আছে। তো এই প্রোটিনটাকে আমরা বলবো লিপিডে অ্যানকর করে বা নোঙর করে থাকা প্রোটিন। বাংলায় বলে লিপিড সম্পৃক্ত প্রোটিন, মানে তার সম্পর্ক লিপিডের সাথে। এদেরকে কেউ কিন্তু লিপিড দ্বারা ধরে বাঁধা রাখা নেই, কিন্তু একে লিপিড দিয়া বাঁধা আছে, এই যেগুলো লিপিড, লিপিড দ্বারা বেঁধে রাখা আছে। তোমরা কি বুঝছো? বলো, প্রোটিন 3 ধরনের বুঝছো? অন্তর্নিহিত বা ইন্টিগ্রাল, বাইরের দিকে থাকে পেরিফেরাল, আর যারা লিপিড দ্বারা বাধা থাকে তাদেরকে বলা হয় লিপিড অ্যানকর্ড। সাবাস, তাহলে আমরা পড়ে ফেললাম। এটা তো আগের প্রশ্ন। কোলেস্টেরল, 1 মিনিটের মধ্যে আমরা কাজ শেষ করব। কোলেস্টেরল আসলে কি জিনিস? ছবিটা কোথায় আট করছিলাম, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ না কোলেস্টেরল, তোমরা একটু দেখে এর বলো তো কোলেস্টেরল কি করছে। এই ফসফোলিপিড এবং এই ফসফোলিপিডের মাঝখানে নাসে, এইটা আর এইটার মাঝখানে নাসে। সে অ্যাকচুয়ালি কী করে জানেন? আমি যদি মাঝখানে থাকি তাহলে কেউ যদি যাতায়াত করতে চায় আমি খুব সহজে তাকে জায়গা করে দিতে পারবো। তাহলে একটা লিপিড আর একটা লিপিডের সাথে কি বাধা থাকতে পারবে না? সে মাঝখানে বসে আছে। বুঝতে পারছেন? তো এটা দারুণ একটা জিনিস যে কোলেস্টেরলগুলা ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। সে যত কম থাকবে যাতায়াত তত কঠিন হবে, সে যত বেশি থাকবে যাতায়াত তত সহজ হবে। একে আর একে অ্যাটাচ হইতে দিতেছে না যে তোমরা একসাথে যুক্ত হইতে পারবা না, আমি তোমাদের আলাদা রাখবো যেন ভবিষ্যতে কোনো কিছু যাতায়াত করতে পারে এখানে। তোমরা শুধু বলো এটা আমাকে যে এ থাকলে তাহলে ভালো কি না, বলো কমেন্টে বলো ভালো কি না। ও থাকলে যাতায়াত করতে পারবে, ইয়েস। সো ওইটাই বলা হয়েছে। তাহলে কোলেস্টেরল নিয়েও আমাদের পড়া শেষ। তাহলে কি করে সে? কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাহলে তোমরা একটা জিনিস বুঝছো যে মাঝে মাঝে কোলেস্টেরল খাইতে হয়, চর্বি খাইতে হবে, কারণ আমাদের সেল মানে কিন্তু বড় একটা অংশ চর্বি বা ফসফোলিপিড, স্নেহ পদার্থ। শুধু আমাকে সিলেক্ট করতে হবে যে আমি প্রোটিন বেশি কোনটা খাবো, কোন ধরনের চর্বি খাবো, প্রাণীর চর্বি খাবো না উদ্ভিজ্জ চর্বি খাবো। প্রোটিনের ক্ষেত্রে প্রাণীজ প্রোটিন ভালো, চর্বির ক্ষেত্রে আবার
চর্বির ক্ষেত্রে আবার হচ্ছে বেটার বেটার হচ্ছে উদ্ভিজ্জ এবং মাছের চর্বি ভালো, বুঝতে পারছো? তো তোমরা যারা ভয় পাও ভবিষ্যৎ নিয়ে, তোমাদের ফ্যামিলিতে যাতে হাই প্রেশার আছে, হার্ট অ্যাটাক, স্ট্রোকের হিস্ট্রি আছে, তোমরা যেটা করবা, মাংস খাবা, মানে অনেক মাংস খাবা, তবে ট্রাই করবা ওই মাংসটা যেন মাছের মাংস হয়। আমরা তো মাছকে মাংস বলিই না, তাই না? মাংস কিনতে হবে, মানে মাছের বাজারে যাওয়া যাবে না, কিন্তু মাছের ওগুলো তো মাংস ছুঁই ভাই, মিট, ফিশ মিট, রাইট? আচ্ছা, তাহলে আমাদের আর কোনো স্লাইড বাকি রইলো? একটা বাকি রইলো, বাকিগুলো আমি কালকে তোমাদের পরের দিন ক্লাসে শুরু করব, ঠিক আছে? তাহলে গ্লাইকোকেলিক্স দিয়ে এবার আমরা শুরু করি। প্রিয় স্টুডেন্ট দেখো, গ্লাইকো শব্দ অর্থ হলো শর্করা বা গ্লুকোজ, তুমি যা মন চাপ বলতে পারো, শর্করা বা গ্লুকোজ। ক্যালিক্স শব্দের অর্থ হলো কাভার। ক্যালিক্স শব্দ অর্থ কি? কাভার বা আবরণ। তোমরা তো জানো যে ফুলের এই যে এখানে একটা সবুজ কালারের একটা জিনিস থাকে, তাই না? এই যেখানে তোমরা এটাকে বৃতি বলো না? বৃতির আর এক নাম কি? ক্যালিক্স। তোমরা কি জানো এটা একটা কাভার? আমাদের কোমরে যেমন বেল্ট দিয়ে আমরা প্যান্ট আটকায় রাখি, কাভারটা দিয়ে এরা পাপড়িগুলোকে আটকায় রাখে, ওটা ফুলের কোমরের বেল্ট, বুঝতে পারছেন? সো ক্যালিক্স মানে অ্যাকচুয়ালি কাভার বলতেছে। তোমরা এখন একটা ছবি দেখো, আমি যে ছবিটা আর্ট করছি, তোমরা আমাকে বলো তো, যদি এমন হয় যে এই যে যে এগুলা এগুলা দিয়ে যদি ভরপুর থাকে এই এলাকা, তাহলে কি পুরো মেমব্রেনটা কি কাভার হয়ে গেল না? মনে হচ্ছে ঝোপ দিয়ে ঢাকা, বাইরে থেকে কেউ সহজে আসতে পারবে এখানে? পারবে না। তাহলে জীবাণু টিবাণু যেগুলো আসে কিংবা অপ্রয়োজনীয় জিনিস যদি কোনো কিছু আসে, তাদেরকে কিন্তু বাধা দেয় এই কাভারগুলা। এগুলো কিন্তু শর্করা দ্বারা তৈরি, এই জন্য বলা হয়েছে শর্করা কাভার বা গ্লাইকোক্যালিক্স। তোমরা কি বুঝছো শর্করা কাভার বা গ্লাইকোক্যালিক্স? ভাইয়া এই চ্যাপ্টার কত দিন লাগতে পারে, পথ কেবল শুরু। শর্করার কাভারকেই বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ওকে, তাহলে আমরা একটু চলে আসি, এই যে এখানে একটু দেখে যাই আগে আমরা। যে শর্করাগুলো লিপিডের সাথে যুক্ত থাকে, যেটা লিপিড, তাই না? এটা লিপিড না? তাদেরকে আমরা বলবো গ্লাইকোলিপিড। ঠিক আছে ভাই? শর্করা হচ্ছে গ্লাইকোলিপিড। আর যেগুলো প্রোটিনের সাথে যুক্ত থাকে, তাহলে গ্লাইকো প্রোটিন। তাহলে গ্লাইকোক্যালিক্সকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? গ্লাইকোক্যালিক্সকে আমরা দুই ভাগে ভাগ করি। গ্লাইকোলিপিড, বুঝতেই পারতেছো এখানে শর্করাটি কার সাথে যুক্ত আছে? লিপিডের সাথে, তাই না? গ্লাইকোপ্রোটিন, এখানে শর্করাটি কার সাথে যুক্ত আছে? প্রোটিনের সাথে যুক্ত আছে। তাহলে তোমরা বলো গ্লাইকোক্যালিক্স আসলে কি? শর্করা দিয়ে তার তৈরি কাভার। প্রিয় স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এখন প্রশ্নের উত্তর নেব। আমি আরও পড়াইতে চাইছিলাম, এই যে এইটা পরীক্ষায় আসে, যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আসে, ওকে? আর নেক্সট ডেতে আমি এটা দিয়ে শুরু করব। নেক্সট ডেতে আমাদের টার্গেট কি থাকবে দেখো, কোষ প্রাচীর সাথে ওইটা কিংবা রাইবোজোম। নেক্সট ডেতে আমরা সেল, কোষ প্রাচীর কিংবা রাইবোজোমটা পড়বো সাথে, ঠিক আছে? ক্লাস মিস করা যাবে না, দ্রুত তোমরা প্রশ্ন করো, আমার ক্লাস শেষ। অন করে দাও। মানে আমি আধা ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নিতে চেয়েছি, আমি 5 মিনিট এক্সট্রা আরও নিয়েছি। মাঝখানে ব্রেকটা যদি আমরা না দিই তাহলে তো 10 মিনিট মাইনাস হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু টেকনিক্যাল একটা বিষয় হচ্ছিল, সো আমরা আরও 5-6 মিনিট সিস্টেম লস হিসাবে নিতে পারি। তার মানে ক্লাস অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা করেই হচ্ছে। এটা সময় চলে আসবে যখন আমরা 1.5 ঘন্টার মধ্যে পুরো একটা চ্যাপ্টারও কভার করতে পারবো, ওকে? সেই সময়টা আসতে সময় দিতে হবে।